ওয়েলকাম টু বৈঠকি এডুকেশন ইনস্টিটিউশন। তোমরা জানো যে এই মাসের মধ্যেই সম্ভবত 20 তারিখে নতুন নোটিফিকেশনের গেজেট আসতে চলেছে এবং সেইখানে তোমরা সবাই এবং যারা বিএড ক্যান্ডিডেট তারা সবাই এলিজেবল হয়েছো। তো বেশি সময় আমাদের হাতে নেই, এই সময়ের মধ্যে আমাদেরকে প্রস্তুতি শুরু করতে হবে। আমরা একটা ক্র্যাশ কোর্স, বিশেষ করে এই পার্টিকুলার এই কোর্সের মধ্যে তোমরা যদি এনরোল করতে চাও তাহলে এনরোল করে নাও। এবং এখানে আমাদের এই কোর্সটা পেইড কোর্স, এবং পেইড কোর্সটা তোমাদের পে করার বিভিন্ন রকম ওয়ান টাইমও রয়েছে, তুমি ইনস্টলমেন্টেও পে করতে পারো। এবং টাইম টু টাইম সেখানে তোমাদের কিছু ফিচার্স রয়েছে, যেমন তোমরা লাইভ ক্লাস পাবে, অনলাইন ক্লাসগুলো রেকর্ডও হবে, তোমরা বাড়িতে বসে সেই ছবি সেই ক্লাসগুলো দেখে তোমরা প্রস্তুতিও নিতে পারো, এবং মক টেস্টেরও ব্যবস্থা রয়েছে, এবং সেই মক টেস্টের মাধ্যমে তোমরা ধীরে ধীরে নিজেদেরকে প্রস্তুত করতে পারো। তো আজকে তোমাদের যে এই ক্লাসটা পড়াচ্ছি সেটা হচ্ছে একটা বটানির পার্ট। এই বটানির একটা মেজর পার্ট, সেটা হচ্ছে বটানির মধ্যে যেই সমস্ত গাছেদের ফুল হয় তাদেরকে বলা হয় অ্যাঞ্জিওস্পার্ম। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে অ্যাঞ্জিওস্পার্ম। এই অ্যাঞ্জিওস্পার্মের ফার্টিলাইজেশন এইখান থেকে গত এসএসসি বা প্রিভিয়াস কোশ্চেনগুলো যদি দেখো তাহলে দেখবে এখান থেকে প্রচুর কোশ্চেন এসেছে, এবং এটা খুব একটা হট টপিক হিসাবে কনসিডার করা যেতে পারে। আমি তোমাদের আগের ক্লাসে যদি ফলো করে থাকো দেখবে সেখানে কিভাবে গ্যামেট ফর্মেশন হচ্ছে, কিভাবে মেল গ্যামেট গাছের এবং ফিমেল গ্যামেট তৈরি হচ্ছে, সেটা সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করেছি। আজকে সেটার একটা ওভারভিউ দিয়ে আমরা সরাসরি চলে যাব ফার্টিলাইজেশন। তবে ফার্টিলাইজেশন হওয়ার আগে একটা স্টেপ রয়েছে, যেটা হচ্ছে পলিনেশন, অর্থাৎ গর্ভমুণ্ড, যেটাকে বলা হচ্ছে স্টিগমা। স্টিগমার মধ্যে পোলেনটা যখন রেণুটা এসে পড়বে সেই প্রসেসটাকে বলা হয় পলিনেশন। সেইটা সম্বন্ধে একটু আলোচনা করব, এবং কারা এই রেণুটা নিয়ে আসে সেটা সম্বন্ধেও একটু আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, এটা একটা টিপিক্যাল ফ্লাওয়ার। আগের দিনও বলেছি, একটা আদর্শ ফুলের ছবি। টিপিক্যাল ফ্লাওয়ারের মধ্যে অনেকগুলো স্ট্রাকচার রয়েছে, যেরকম এই স্ট্রাকচার, যেটাকে ওপর সমস্ত স্ট্রাকচারগুলো স্তবকগুলো সাজানো থাকে, এটাকে বলা হয় থ্যালামাস। 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 আর থ্যালামাসের ঠিক ওপরেই সবুজ রঙের যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা আমি অ্যারো করে দিচ্ছি। এই অংশটা ফুলকে তার ছোট অবস্থায়, কুঁড়ি অবস্থায় ভেতরের স্তবকগুলোকে রক্ষা করে। এইটাকে বলা হয়, বাংলায় তোমরা জানো এটাকে বলা হয় বৃতি, আর ইংরেজিতে বলা হয় ক্যালিক্স। ক্যালিক্স। আর এই ক্যালিক্সের এই একটা ক্যালিক্স, দুটো ক্যালিক্স, সাধারণত বৃতির তো এক ছোট ছোট অংশ থাকে, এগুলোকে বলা হয় বৃত্তাংশ। আমি বাংলা এবং ইংরেজি দুটো নামই বলছি কারণ তোমাদের কোশ্চেন জানো প্রিভিয়াস ইয়ারের রেকর্ড রয়েছে, এই কোশ্চেনগুলো তোমাদের বাইলিঙ্গুয়াল হয়। যদি কোনো সময় তোমাদের ইংরেজি বুঝতে অসুবিধা হয়, ঝট করে তোমরা বাইলিঙ্গুয়ালের অর্থাৎ বাংলা ভার্সনটাও দেখে নেবে। তবে আমি সাজেস্ট করবো সবসময় ইংরেজি ভার্সনটাই মনে রাখতে, কারণ যেহেতু ইংলিশে একটা তোমাদের সেট থাকবেই। ওকে, তো এই ক্যালিক্সের যে বৃতির একটা পোর্শন, যে ছোট টুকরো যে অংশটা রয়েছে, সেটাকে বলা হয় সেপাল। সেপাল। ওকে। আর ক্যালিক্সের ওপরে যে তুমি এখানে এটাই ফুলটার পাপড়িটার রং লাল দিয়েছি, যেটাকে তোমরা দলমণ্ডল বলো, সেটাকে বলা হয় ইংরেজিতে করোলা। COROLLA, করোলা। এই করোলা যেটা রয়েছে, এই করোলার যে এক একটা পার্ট, যেগুলোকে আমরা পাপড়ি বলে থাকি, সেই পাপড়িগুলোকে ইংরেজিতে বলা হয় সেপাল। ওকে। আচ্ছা, এর আগের দিন বলেছিলাম এই যে দুটো পার্ট আমি লাল রঙের আঁকলাম, এই লাল রঙের এইটা আর এইটা, এই পার্ট দুটো কিন্তু এসেনশিয়াল পার্ট নয়। সৃচিতা বুঝতে অসুবিধা হলে অবশ্যই ইন্টারাক্ট করবে, আমাকে জিজ্ঞেস করবে, আমি সেখানে পজ করব এবং আমি ব্যাপারটাকে বুঝিয়ে দেবো, যেহেতু এটা একটা ইন্টারাক্টিভ কোর্স হচ্ছে। ঠিক আছে। তো এই পেটাল এবং সেপাল, সরি আমি ভুল লিখেছি, এটা পেটাল হবে। এটা হচ্ছে পেটাল। পেটাল মানে পাপড়ি, এই হচ্ছে পেটাল, রাইট।
এই দুটো যে রয়েছে এইগুলো হচ্ছে নন এসেনশিয়াল পার্ট। এই নন এসেনশিয়াল পার্টগুলোকে আগের দিন এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু ইনডেপথ আমি যাইনি, আজকে ডিটেল বলছি। এই নন এসেনশিয়াল পার্টগুলোকে একটা টার্ম ইউজ করা হয় এগুলোর ক্ষেত্রে, এগুলোকে বলা হয় পেরিয়েন্থ। পেরিয়েন্থ বাংলাটা হচ্ছে পুষ্পপুট। হ্যাঁ, এর এই দুটো পার্টকে একসাথে বলা হয় পেরিয়েন্থ। পেরিয়েন্থ, ঠিক আছে, পেরিয়েন্থ। আর যে দুটো এসেনশিয়াল পার্ট, একটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম আর একটা গাইনোসিয়াম, এইগুলোকে আমি অন্য কালার দিয়ে মার্ক করছি। এইটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, এটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, আর এটা হচ্ছে এই সবুজ রঙের যে পার্টটা হচ্ছে সেটাকে বলা হয় গাইনোসিয়াম। আচ্ছা, এইগুলোর ডিটেল তোমরা আগের ভিডিওতে পেয়ে যাবে। আজকে এইটা নিয়ে ইনডেপথ আলোচনা করছি না, কিন্তু এইগুলোর সবসময় এটা আদর্শ ভুল, সবসময় এইটা হয়, কিন্তু কিছু কিছু জায়গায় এটা ডেভিয়েট করে, সেগুলো একটু দেখে নেওয়া যাক। যেমন এইখানে এইটা মাঝখানে যেটা দেখছো এটা কি ফুলটা হচ্ছে, তোমরা সবাই জানো এটা হচ্ছে গোলাপ ফুল। গোলাপ ফুলের মধ্যে বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছ এই যে সবুজ রঙের যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা হচ্ছে সেপাল অর্থাৎ বৃত্তাংশ। এখানে বোঝা যাচ্ছে সবগুলো পরিষ্কার। আর এইগুলো এই লাল রঙের যেটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে পেটাল, এটা হচ্ছে পেটাল, আর এইটা হচ্ছে সেপাল। কিন্তু অনেক সময় এই পেরিয়েন্থের পেটাল এবং সেপালকে আলাদাভাবে ডিস্টিংগুইশ করা যায় না, অর্থাৎ কোনটা পেটাল বা কোনটা সেপাল সেটাকে আলাদাভাবে বোঝা যায় না। তখন এই স্ট্রাকচারটাকে, যেহেতু পেটালও নয় যেহেতু সেপালও নয়, এই দুটোকে একসাথে বলা হয় টেপাল। ঠিক আছে, আচ্ছা টেপালের তোমাদেরকে কতগুলো এক্সাম্পল দেখাই। এই দেখো, টেপলের ফার্স্ট এক্সাম্পল হচ্ছে লিলি। যে কোনো লিলি ফ্যামিলির ফ্লাওয়ার, যাদের ফ্যামিলিটাকে বলা হয় লিলিয়েসি, এই লিলিয়েসি ফ্যামিলির ক্ষেত্রে এইটা হচ্ছে লিলি, লিলি, আর ফ্যামিলিটা হচ্ছে লিলিয়েসি, এলআই লিলিয়েসিই। এই লিলিয়েসি ফ্যামিলির ক্ষেত্রে এইখানে যদি লক্ষ্য করো তাহলে এইখানে এইরকম কোনো কুড়ি মতন বা বৃত্তির বা বৃত্তাংশ মতন কোনো স্ট্রাকচার দেখতে পাবে না। আমি একটা এঁকে দিলাম, কিন্তু এরকমভাবে কোনো আলাদা স্ট্রাকচার তোমরা এখানে ডিস্টিংগুইশ করতে পারবে না। লিলি হচ্ছে এটার একটা প্রকৃষ্ট উদাহরণ। আর দ্বিতীয় একটা খুব উদাহরণ হচ্ছে, এটা হচ্ছে টিউলিপ, টিউএলআইপি, টিউলিপ। দেখো টিউলিপ ফ্লাওয়ার, টিউলিপের এইটা হচ্ছে দলমণ্ডল দেখতে পাচ্ছ, কিন্তু এই জায়গাটায় যদি লক্ষ্য করে দেখো এইখানে কিন্তু কোনো বৃত্তাংশ বা বৃত্তির মতন এরকম কোনো স্ট্রাকচার দেখা যাচ্ছে না। ঠিক আছে, সুতরাং এইটা হচ্ছে একটা টেপালের উদাহরণ। ঠিক আছে, এটা হচ্ছে একটা টেপালের উদাহরণ। আচ্ছা, এইবার তাহলে টেপাল থাকে টিউলিপে এবং লিলিতে। আচ্ছা, এরপর আমি আগের দিন বলেছিলাম যদি একটা পুংকেশরকে, এইখানে একটা পুংকেশরের ছবি রয়েছে দেখে নাও, যদি এই বরাবর কেটে দেওয়া হয়, যদি টিএস অর্থাৎ ট্রান্সভার্স সেকশন করা হয়, অর্থাৎ এই রকম কেটে দেওয়া হয়, তাহলে আমরা এই রকম একটা চারখানা গোল গোল স্ট্রাকচার পাবো। এইগুলোকে বলেছিলাম যেহেতু চারটে থাকে সেই জন্য এটাকে বলা হয় টেট্রাস্পোরেঞ্জিয়াম, এবং এর মধ্যে পোলেন স্যাক তৈরি হয়, অর্থাৎ এর মধ্যে রেণু তৈরি হয়। ঠিক আছে, কিন্তু এর ক্ষেত্রে চারটে সবসময় থাকে না, আগের দিন বলেছিলাম কিছু ব্যতিক্রম থাকে। মালভেসি ফ্যামিলির ক্ষেত্রে, অর্থাৎ চায়না রোজ, কটন, তুলো, ভেন্ডি, ঢেঁড়স যেটা, এই সমস্তগুলোর ক্ষেত্রে দুটো থাকে কেবল, কিন্তু আমরা আদর্শ মাইক্রোস্পোরাঞ্জিয়াম নিয়ে আলোচনা করছি তাই এখানে চারটে। এই দেখো, এটা ম্যাচিওর্ড হওয়ার পর জিনিসটা হয় দেখতে এই রকম। এইখানে ডেহিসেন্স হয়েছে, ডেহিসেন্স এই কথাটা আগের দিন বলেছিলাম। ডেহিসেন্স মানে বিদীর্ণ হওয়া, অর্থাৎ ফেটে বেরোনো। এইখানে কিছু সেল থাকে, এখানে চারটে লেয়ার থাকে বলেছিলাম, এক্সাইন, এন্ডোথিসিয়াম, মিডল লেয়ার, ট্যাপেটাম। হ্যাঁ, তো এইখানে একটা লেয়ার রয়েছে যেটা ওয়াটার অ্যাবজর্ব করে এবং সেটা বাস্ট করে।
এবং বাস্ট করার ফলে কি হয়, এই সমস্ত রেণুগুলো ছড়িয়ে যায়। এবং একদম আউটার লেয়ারেও আরেকটা লেয়ার থাকে, আউটার লেয়ারেও একটা সেলের লেয়ার থাকে যেটাকে স্টোমিয়াম বলা হয়। ওই স্টোমিয়াম লেয়ারটাও ডেহিসেন্সে অর্থাৎ রেণু ছড়িয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করে। এখানে ডিটেল বলছি না, এইখানে দেখতে পাচ্ছ এই যে 4টে লেয়ার, এই 1 2 3 আর এই হচ্ছে 4, এই হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম, 4খানা। আচ্ছা, এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে যেহেতু রেণু তৈরি হয়, তার জন্য এই প্রসেসটার একটা নাম রয়েছে। এই প্রসেসটাকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস। জেনেসিস মানে তৈরি হওয়া। যেখানে এই জেনেসিস টার্মটা পাবে, সেই জেনেসিস টার্মটা মনে রাখবে কোনো কিছু তৈরি হচ্ছে। আর মাইক্রোস্পোর যেহেতু রেণুর সাইজ ছোট হয়, সেই জন্য এটাকে বলা হয়, এই হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। এটা দ্বিতীয় লেয়ার, এটা থার্ড লেয়ার, আর এটা হচ্ছে ফোর্থ লেয়ার। ওকে, তো এই 4টে লেয়ার রয়েছে। আগের দিন বলেছিলাম, আগের দিনের ক্লাসটা দেখে নেবে যে কি প্রসেসে সেল ডিভিশন হয়। আমি আজকে আলোচনা আরেকবার করব। আর এইটা হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম, অর্থাৎ এই জায়গাটা যদি আরেকবার দেখাই তোমাদের, এই জায়গাটা, এই স্ট্রাকচারটা মেগাস্পোরাঞ্জিয়াম। হওয়ার কথা কি ছিল, এই ফুলটার এই অংশগুলোর হওয়ার কথা ছিল পাতা, কিন্তু ফ্লোরিজেনের প্রভাবে এই স্ট্রাকচারটা এইগুলো হয়ে গেছে কি অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম। ঠিক আছে, তাই এই যে স্ট্রাকচারটা, এটাকে বলা হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম, কারণ এর মধ্যে একটা কেবলমাত্র একখানা এগ সেল তৈরি হবে। দেখা যাক তাহলে এই স্ট্রাকচারটার একটা টিপিক্যাল একটা গর্ভকেশর চক্র। এটাকে বলা হয়, আগের দিনও আলোচনা করেছিলাম, এটাকে বলা হয় স্টিগমা। এইটাকে বলা হয় স্টাইল, অর্থাৎ গর্ভদণ্ড, স্টাইল। আর এই পুরো স্ট্রাকচারটা, এই ফোলা মতন স্ট্রাকচারটাকে বলা হয় ওভারি। আর এই ওভারির মধ্যে থাকে ছোট ছোট এই গোল স্ট্রাকচার একটা ওভিউল। যতগুলো ওভিউল থাকবে ততগুলো বীজ তৈরি হবে। যদি ধরো কোনো ওভারির মধ্যে সে 10খানা ওভিউল রয়েছে, তাহলে তার মধ্যে বীজ 10খানা তো তৈরি হবেই, 11খানা হবে না, কিন্তু তার নিচেও তৈরি হতে পারে। কারণ ডিউরিং ম্যাচুরেশন, যখন ম্যাচুরেশন করবে, তখন 10খানার মধ্যে কিছু কিছু ওভিউল আছে যেগুলো নষ্ট হয়ে যেতে পারে, মরেও যেতে পারে। সুতরাং মিনিমাম 10খানা হবেই। এই জায়গাটা একটুখানি মাথায় রেখো, কারণ এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবার এই একটা ওভারির মধ্যে যেটা ওভিউল এঁকেছি, এই ওভিউলটা স্ট্রাকচার কেমন হয়? এই ওভিউলের একটা টিপিক্যাল স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এইরকম একটা হয়, এইরকম একটা ওভিউলের স্ট্রাকচার হয়। আর এর মধ্যে একটা সেল, অনেকগুলো সেল রয়েছে যেগুলোকে বলা হয় প্যারেনকাইমাটা সেলগুলোর নাম আমি আগের দিন বলেছিলাম, নিউসেলাস। এই সেলগুলোকে বলা হয় নিউসেলাস, নিউসেলাস। এই নিউসেলাস সেলগুলোর মধ্যে থেকে, মানে এইটা যেটা আমি এঁকেছি, এই ক্ষেত্রে কিন্তু একখানাই ওভিউল রয়েছে, অনেকগুলো থাকতে পারে, বোঝার সুবিধার জন্য একখানা ওভিউলের মধ্যে, একখানা নিউসেলাসের মধ্যে একখানা সেল ম্যাচিওর করবে। তাহলে যদি 10খানা ওভিউল থাকে, তাহলে 10খানার মধ্যে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে একটা করে ওভিউল ম্যাচিওর করবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যেটা ম্যাচিওর করছে, সেই ম্যাচিওর করার সময় এইটার নাম বলেছিলাম মেগাস্পোর মাদার সেল। মেগাস্পোর মাদার সেল। এবং সেটা মেগাস্পোর মাদার সেলটা প্রথমে, মনে রাখো, প্রথমে মেয়োসিস হবে, প্রথমে মেয়োসিস হবে, মেয়োসিস হওয়ার পর 3বার মাইটোসিস হবে। প্রথমে মেয়োসিস হবে, মেয়োসিস হওয়ার ফলে এইটা যদি মেগাস্পোর মাদার সেল হয়, এটা মেয়োসিসের ফলে 3টে ছোট ছোট এবং একটা মাইক্রোপাইলের দিকে বড় সেল তৈরি হবে। ঠিক আছে, এবং তারপরে সেটা মাইটোসিসের মাধ্যমে,
মাইটোসিসের মাধ্যমে 8খানা সেল তৈরি হবে, 8খানা নিউক্লিয়াস তৈরি হবে, সেল তৈরি হবে না, 8খানা নিউক্লিয়াস তৈরি হবে, এখানে মাইটোসিস হবে। মাইটোসিস, মাইটোসিস কবার হবে? ইন্টু 3 টাইমস মাইটোসিস হলে প্রথমে যে সেল ডিভিশনগুলো হবে, এই সেল ডিভিশনের ক্ষেত্রে বারবার বলছি, সেল ডিভিশনের ক্ষেত্রে শুধু নিউক্লিয়ার ডিভিশন হবে, অর্থাৎ নিউক্লিয়াসটা ভেঙে 1টা থেকে 2, 2টো থেকে 4, 4টে থেকে 8খানা নিউক্লিয়াস হবে। 1 2 3 4 5 6 7 8, এরকম 8খানা হবে। তারপর এদের পোলারাইজেশন হবে, অর্থাৎ এরা সাজবে বিভিন্নভাবে, সেজে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেজে এটা এইখানে 3টে সেল নেবে, এইখানে এখানে 3খানা সেল তৈরি হবে, মাঝখানে 2টো নিউক্লিয়াস থাকবে এবং এইখানে 3টে সেল তৈরি হবে। আচ্ছা, এবার এই যে এই এমব্রায়ো যেটা রয়েছে, এমব্রায়ো স্যাকটা রয়েছে, এই এমব্রায়ো স্যাকটার এই পজিশনগুলোর নাম রয়েছে, এইটাকে বলা হয়, এই স্ট্রাকচারটাকে বলা হয় চালাজা। আগের দিনও বলেছিলাম এটাকে বলা হয় চালাজা। আর এইটাকে বলা হবে মাইক্রোপাইল, মাইক্রোপাইল, ঠিক আছে, এটাকে বলা হবে মাইক্রোপাইল। এটা হচ্ছে মাইক্রোপাইল বলা হবে, ঠিক আছে, এর আগের দিন এটা বলেছিলাম। আর এইটাকে বলা হবে সেকেন্ডারি নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস, এটাকে বলা হবে সেকেন্ডারি নিউক্লিয়াস, ঠিক আছে। এত দূর অবধি তোমরা ক্লিয়ার রয়েছে? আমি শর্ট করে আগের দিনের পুরো ক্লাসটা বলেছিলাম, এর মধ্যে আরো ছোট ছোট অনেকগুলো জিনিস রয়েছে, ইনডেপথ আমি যাচ্ছি না, ঠিক আছে, স্ট্রাকচারটার মধ্যে অনেকগুলো ডিটেল রয়েছে। আচ্ছা, এইবার আজকে দেখা যাক এই জিনিসটা যে আগেই বললাম যে এইখানে তোমরা যদি এই ছবিটা লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছ এইখান থেকে ছোট ছোট অনেকগুলো রেণু, এই রেণুগুলো এইখান থেকে গর্ভমুণ্ডে এসে পড়ছে। এক্ষেত্রে একটা ফুলেরই পুংকেশ্বরের থেকে রেণু গর্ভমুণ্ডে এসে পড়ছে, কিন্তু এটা সবসময় যে এই ঘটনাটাই ঘটবে তা কিন্তু নয়, এর বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেভিয়েশন ঘটে। অর্থাৎ কখনো এই এক গাছের রেণু অন্য গাছের গর্ভমুণ্ডেও পড়তে পারে, অর্থাৎ স্টিগমাতে পড়তে পারে। ইংরেজি নামগুলো বলছি, এক গাছের অ্যান্থার, অ্যান্থার মানে হচ্ছে পুংধানী, অ্যান্থারের মধ্যে রয়েছে রেণু, রেণু গিয়ে পড়তে পারে অন্য একটা গাছের ফুলের স্টিগমাতে, ঠিক আছে। সেই যে ঘটনা, এই যে পলিনেশন, এইগুলোর ভিত্তিতে এই প্রসেসটার ভিত্তিতে পলিনেশনকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়। দেখে নেওয়া যাক। আচ্ছা, পলিনেশন সম্বন্ধে বলার আগে ফ্লাওয়ারিং প্ল্যান্ট সম্বন্ধে একটুখানি জেনে নেওয়া যাক, অর্থাৎ যেই গাছগুলোতে ফুল ফোটে সেই গাছগুলোর কতগুলো ধরন হয় সেগুলো আগে জেনে নেওয়া যাক, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধে হবে। আচ্ছা, এইখানে আমি 4খানা তোমরা দেখতে পাচ্ছ ফুল, এক্ষেত্রে যেটা ব্লু দেখতে পাচ্ছ, এই ব্লুগুলো হচ্ছে মেল, এই ব্লুগুলো হচ্ছে মেল, ঠিক আছে। আর যেগুলো পিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, পিঙ্ক বা রেডিশ একটা তোমরা রং দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ফিমেল ফ্লাওয়ার। এগুলো হচ্ছে ফিমেল ফ্লাওয়ার। এই ক্ষেত্রে এইটা হচ্ছে ফিমেল ফ্লাওয়ার, সরি এটা হচ্ছে ফিমেল ফ্লাওয়ার, এইটা হচ্ছে ফিমেল ফ্লাওয়ার, আর এইটা হচ্ছে নীল যেই পার্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেল ফ্লাওয়ার, এইটা হচ্ছে একটা মেল ফ্লাওয়ার। ওকে, পরিষ্কার? এইবার এর ওপর ভিত্তি করে এই গাছগুলোকে এক একটা গাছকে এক একটা নামে নামকরণ করা হবে, এবং এখান থেকে তোমরা যদি মডেল কোশ্চেনগুলো দেখো বা মক টেস্ট অ্যাটেন্ড করো তাহলে দেখতে পারবে এখান থেকে অনেক রকম কোশ্চেন রয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম কোশ্চেন রয়েছে। প্রথমে এই গাছটার কথা বলি, এই গাছটার ক্ষেত্রে দেখো গাছটা কিন্তু একটাই রয়েছে, ঠিক আছে, গাছ একটাই রয়েছে এবং একই গাছে ছেলে ফুল রয়েছে এবং মেয়ে ফুল রয়েছে, কিন্তু ছেলে ফুল আর মেয়ে ফুল দুটো আলাদা, ঠিক আছে। দ্বিতীয়টার ক্ষেত্রেও কিন্তু তাই, একই গাছে ছেলে ফুল আর মেয়ে ফুল রয়েছে। তাহলে যখন একই গাছের মধ্যে ছেলে ফুল আর মেয়ে ফুল দুটোই থাকে, এই রকম গাছকে বলা হয় মোনোসিয়াস প্লান্ট। মোনোসিয়াস প্লান্ট, এটা একটু মনে রাখতে হবে, এইটাকে বলা হয় মোনোসিয়াস প্লান্ট।
মোনো সিইআই ওইউএস মোনোসিয়াস প্লান্ট। কেন মোনোসিয়াস? মোনোসিয়াস মনো মানে এক, আর সিয়াস মানে হচ্ছে ঘর। ঠিক আছে, এরমভাবে মনে রাখবে যেহেতু একই ঘরে ছেলে এবং মেয়ে দুটোরই বাস রয়েছে, সেই জন্য এইগুলোকে বলা হয় মোনোসিয়াস প্লান্ট বা সহবাসী উদ্ভিদ। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে একটুখানি অন্যরকম। এই দুটোর ক্ষেত্রে এই লাল দিয়ে আমি টিক মারছি, এই লালের ক্ষেত্রে দেখছো এই গাছটাই আলাদা। এইটা যেমন পুরো আলাদা ছেলে গাছ, আর এই যে এই গাছটা শুধু আলাদা মেয়ে গাছ, কারণ এই মেয়ে গাছটা সবসময় মেয়ে ফুল তৈরি করছে আর ছেলে গাছটা সবসময় ছেলে ফুল তৈরি করছে। তাহলে এই ধরনের গাছকে বলা হবে ডায়োসিয়াস প্লান্ট। ডায়োসিয়াস সিইআই ডায়োসিয়াস প্লান্ট, অর্থাৎ ইংরেজিতে ডায়োসিয়াস, বাংলায় বলা হবে ভিন্নবাসী উদ্ভিদ। ঠিক আছে, আচ্ছা মনোসিয়াস প্লান্টের ক্ষেত্রে একটা জিনিস বলার, মনোসিয়াস প্লান্টের ক্ষেত্রে একটু যদি লক্ষ্য করে দেখো, আমি মাঝখানে দাগ কেটে দিলাম, মনোসিয়াস প্লান্টটা যদি একটু তোমরা লক্ষ্য করে দেখো তাহলে দেখবে একই গাছের মধ্যে ফুল ছেলে আর মেয়ে আলাদা। আবার কিছু কিছু ক্ষেত্রে একই ফুলের মধ্যে অ্যান্ড্রোসিয়ামও রয়েছে, গাইনোসিয়ামও রয়েছে। ঠিক আছে, এই ক্ষেত্রে তাহলে এইটার দুটো ধরন রয়েছে। তাহলে দুটো ধরনের নাম আমি লিখে দিই। এই ধরনটাকে বলা হয়, এটাকে বলা হয় একলিঙ্গ ফুল, অর্থাৎ ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। এটাকে বলা হয় ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। আচ্ছা, এইটা হচ্ছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে মনোসিয়াসের একটা ভাগ, মনোসিয়াস প্ল্যান্টের একটা ভাগ। এটাই, এটা হচ্ছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। আর এইটার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছ, এইটার ক্ষেত্রে একদম এটা একটা আদর্শ ফুল, টিপিক্যাল ফ্লাওয়ার, যেটা উদাহরণে আমি প্রথমেই দেখালাম। অর্থাৎ এইরকম একটা ফুল যার মধ্যে তুমি গর্ভকেশরও দেখতে পাচ্ছ, গাইনোসিয়ামও দেখতে পাচ্ছ, আবার পুংকেশরও দেখতে পাচ্ছ, অ্যান্ড্রোসিয়ামও দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এই ধরনের ফুলকে বলা হয়, বাংলায় তো তোমরা সবাই জানো উভলিঙ্গ ফুল বলা হয়, ইংরেজি নামটা একটু মনে রাখতে হবে এখানে। এগুলোকে বলা হয় বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। এটাকে বলা হয় বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। ওকে, আচ্ছা, এবার ইউনিসেক্সুয়াল আর বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের কতগুলো উদাহরণ আছে, এই উদাহরণগুলো মনে রাখতে হবে। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার আর ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার উদাহরণ মনে রাখা সহজ, কিন্তু ডায়োসিয়াস প্ল্যান্ট, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, এইগুলো একটু মনে রাখতে হবে। কারণ ডায়োসিয়াস প্ল্যান্ট যেখানে গাছটাই আলাদা, ছেলে গাছ মেয়ে গাছ, সেক্ষেত্রে কখনোই বাইসেক্সুয়াল ফ্লাওয়ার বা উভলিঙ্গ ফুল হবে না, কারণ গাছ দুটোই তো আলাদা। সেক্ষেত্রে একটা ফুলের মধ্যে পুংকেশর বা গর্ভকেশর দুটো স্তবক আমরা পাবো কি করে? ঠিক আছে, চলো উদাহরণগুলো তাহলে একটু দেখে নেওয়া যাক মনোসিয়াস আর ডায়োসিয়াসের। আচ্ছা, উদাহরণ দেখার আগে আচ্ছা বলেই দিই তাহলে। উদাহরণটা দেওয়ার আগে আমি একটু পলিনেশনের টাইপটা পড়িয়ে নিই। পলিনেশন অর্থাৎ, পলিনেশন মানে হচ্ছে সিম্পলি রেণুটা স্টিগমাতে বা গর্ভমুণ্ডে, পোলেনগুলো গর্ভমুণ্ডে এসে পড়বে, এই ঘটনাটাকে পলিনেশন বলা হয়। এই সিম্পলি এই ঘটনাটাকে, বা এইখান থেকে এসে এরকম পড়লো, এই ঘটনাটাকেই শুধু পলিনেশন বলা হয়। ঠিক আছে, এইবার এই পলিনেশনটা কয়েকটা ভাগে ভাগ করা হয়, অর্থাৎ কার স্টিগমা আর কার স্টেমেনের মধ্যে ইন্টারাকশন হচ্ছে কোন ফুলের, তার উপর ভিত্তি করে পলিনেশনকে বলা হয়। প্রথম যেটা ভাগ করা হচ্ছে সেলফ পলিনেশন। সেলফ পলিনেশন মানে যখন একই গাছের মধ্যে ফুলগুলোর মধ্যে রেণু গর্ভকেশরের মধ্যে গর্ভমুণ্ডে গিয়ে পড়বে, একই গাছ, গাছটা কিন্তু এক, সেই ক্ষেত্রে এইটা উদাহরণ দিয়ে দেখাই। এইটা, এই ক্ষেত্রে কি হচ্ছে, এইখানে এই রেণুটা এই গর্ভমুণ্ডে গিয়ে পড়লো, অথবা গাছটা এক, অন্য ফুলের রেণু অন্য আরেকটা ফুলের স্টিগমাতে গিয়ে পড়লো, এই ঘটনাগুলোকে বলা হয় সেলফ পলিনেশন। ঠিক আছে, এটাকে বলা হয় সেলফ পলিনেশন। আচ্ছা, এবার সেলফ পলিনেশন ছবিটাই তোমরা দেখতে পেলে। সেলফ পলিনেশন দুটো টাইপ হয়, একটাকে বলা হচ্ছে অটোগ্যামি আর একটা হচ্ছে জেইটেনোগ্যামি বা গেইটেনোগ্যামি।
আচ্ছা, অটো মানে তো বোঝা যাচ্ছে নিজেকেই নিজে করে নিচ্ছে। আর গেইটেনো কথাটা এসছে সম্ভবত ল্যাটিন শব্দ গেইটেনস থেকে, মানে প্রতিবেশী, অর্থাৎ সে প্রতিবেশীর দ্বারা প্রতিবেশীর রেণু দ্বারা সে নিষিক্ত হচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে অটোগ্যামি আর গেইটেনোগ্যামির উদাহরণ। এইটা হচ্ছে অটোগ্যামি, এটা হচ্ছে অটোগ্যামি। অর্থাৎ এইখানে এই 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 রেণুটাও এখানে গিয়ে পড়তে পারে, এটা হচ্ছে অটোগ্যামির উদাহরণ। ঠিক আছে, আচ্ছা, আবার এইখানে আমি যেমন এই রেণুটা এইখানে এনে ফেলেছি, এইরকম হতে পারে ভাইসি ভার্সা, এইখান থেকে যে রেণুগুলো রয়েছে সেই রেণুটা এই গর্ভমুণ্ডে এসেও পড়তে পারে, অর্থাৎ ভাইসি ভার্সা ঘটনা ঘটতে পারে। এই এই ধরনের পলিনেশনকে বলা হয় গেইটেনোগ্যামি, GIT, গেইটেনোগ্যামি। ঠিক আছে, এবং এই দুটোই সেলফ পলিনেশন, যেহেতু গাছ একটা দেখতে পাচ্ছ এখানে এগুলো জোড়া রয়েছে, গাছ একটাই, সেই জন্য এটাকে বলা হয় সেলফ পলিনেশন বলা হয়। ঠিক আছে, তাহলে এইটা একটা টাইপ গেল, এই দিকে একটা টাইপ গেল, আর আরেকটা রয়েছে যেটাকে বলা হয় ক্রস পলিনেশন। ক্রস পলিনেশন বাংলায় যেটাকে বলা হয় ইতর পরাগযোগ। ইতর পরাগযোগের ক্ষেত্রে কি হয়, এইখানে দেখো এই পুরো দুটো ভিন্ন গাছ, ভিন্ন উদ্ভিদ, কারণ নিচে এটা জোড়া নেই, আমি বোঝানোর জন্য ছবিটা এরম ভাবেই দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে কি হয়েছে, এইখানে অ্যান্থার থেকে পোলেন এসে পড়ছে স্টিগমাতে, অথবা ভাইসি ভার্সা, এইখানকার অ্যান্থার থেকে রেণু এসে পড়লো এইটার স্টিগমাতে। ঠিক আছে, এই ঘটনাগুলোকে বলা হয় এই ঘটনাটাকে বলা হয় ক্রস পলিনেশন। ক্রস পলিনেশন। আচ্ছা, সেলফ পলিনেশনের তো এই দুটো হচ্ছে সেলফ পলিনেশনের দুটো টাইপ, এই দুটো অ্যাকচুয়ালি সেলফ পলিনেশনেরই দুটো টাইপ, এগুলো হচ্ছে সেলফ পলিনেশন, সেলফ পলিনেশনের দুটো টাইপ, কিন্তু ক্রস পলিনেশনের কিন্তু সেরকম অর্থে কোনো ভাগ নেই, কিন্তু ক্রস পলিনেশনকে আরো অনেকগুলো নামে জানা হয়, এবং এক্সামে ক্রস পলিনেশন কথাটা না ব্যবহার করে আরো অন্য দুটো নাম ব্যবহার করতে পারে, সেই নামগুলো কি আমি বলে দিচ্ছি। ক্রস পলিনেশনকে আরেকটা নামে ডাকা হয়, সেটাকে বলা হয় অ্যালোগ্যামি, অ্যালোগ্যামি, অ্যালোগ্যামি বা জেনোগ্যামি, বা জেনোগ্যামি। ঠিক আছে, এই তিনটে নাম তিনটে নামই একই, যে কোনো একটা দিতে পারে, সুতরাং নাম শুনে জেনোগ্যামি বা অ্যালোগ্যামি শুনে কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই। ঠিক আছে, আর একটা জিনিস এখানে বলে রাখি, জিনিসগুলো সবসময় এই গাছগুলো কিন্তু সেম স্পিসিসেই হবে, ডিফারেন্ট স্পিসিসের যদি স্টিগমাতে বা গর্ভমুণ্ডে যদি রেণু গিয়ে পড়ে তাহলে কিন্তু কোনো ইন্টারাকশনই হবে না, কারণ সেক্ষেত্রে একটা কম্প্যাটিবিলিটি বলে প্রোটিন হয়, কম্প্যাটিবল প্রোটিনটা যেটা ট্যাপেটাম তৈরি করে, ট্যাপেটামের আগের দিনের ক্লাসে বলেছিলাম ট্যাপেটামের অনেক কাজ, এই ট্যাপেটাম অনেকগুলো কম্প্যাটিবিলিটি প্রোটিন তৈরি করে, তো এই কম্প্যাটিবিলিটি প্রোটিন অর্থাৎ তালাচাবি যদি না হয়, অর্থাৎ কম্প্যাটেবল না হয়, তাহলে কিন্তু পোলেন টিউবই তৈরি হবে না, অর্থাৎ ফার্টিলাইজেশন হওয়া তো অনেক দূরের ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে, কতগুলো এক্সাম্পলও পড়তে হবে। হ্যাঁ, এইটা এটা এইগুলো হচ্ছে মোনোসিয়াস, এগুলো হচ্ছে মোনোসিয়াস অর্থাৎ সহবাসী, অর্থাৎ একই গাছের মধ্যে মেল ফিমেল দুটো ফ্লাওয়ারই রয়েছে, এবং বাইসেক্সুয়াল অর্থাৎ উভলিঙ্গ ফুল, একই ফুলের মধ্যে পুংকেশরও রয়েছে, অ্যান্ড্রোসিয়ামও রয়েছে, গর্ভকেশর গাইনোসিয়ামও রয়েছে। উদাহরণগুলো একটু মনে রাখতে হবে, কারণ এইখান থেকে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে। এইগুলো আমি যে এক্সাম্পল দিয়েছি এর বাইরেও অনেক এক্সাম্পল রয়েছে, কিন্তু এইগুলো হচ্ছে টিপিক্যাল বইয়ের এক্সাম্পল। ঠিক আছে, এর বাইরে অসংখ্য এক্সাম্পল রয়েছে, এত মুখস্থ রাখা যেহেতু সম্ভব না, এই কটা মুখস্থ রেখে চললেই মোটামুটি কাজ হয়ে যাবে। প্রথমটা হচ্ছে এই ফুলটা তোমরা সবাই চেনো, এটা হচ্ছে সর্ষে, সর্ষে। হ্যাঁ, নামগুলোর একটু সায়েন্টিফিক নেমের অ্যাটলিস্ট জেনাস অবধি মনে রাখতে হবে, যেমন সর্ষে বা মাস্টার্ডকে বলা হয় ব্রাসিকা, ব্রাসিকা আমি লিখে দিই এখানে, BRASSI, ব্রাসিকা বা মাস্টার্ড। এইটা হচ্ছে ফুলটা, এই ফুলের ক্লোজ আপটা যদি লক্ষ্য করো
তাহলে দেখতে পাবে এখানে পয়েন্ট করাই রয়েছে, এইটা এই অংশটা দেখা যাচ্ছে তো, হ্যাঁ এই অংশটা হচ্ছে একটা গর্ভকেশর, আর তার পাশে ঘিরে রয়েছে এইগুলো হচ্ছে পুংকেশর। ঠিক আছে, এইগুলো হচ্ছে পুংকেশর। ঠিক আছে, খুব ছোট ফুল, মাইক্রোস্কোপেই দেখা হয়েছে, এটা মাইক্রোস্কোপেরই ছবি। দ্বিতীয় ফুল, এই ফুলটা অনেকে যারা গ্রামের আশেপাশে থাকো তারা চেনো। এই ফুলটা হচ্ছে আলুর ফুল বা সোলানেসি ফ্যামিলির ফুল। সোলানেসি ফ্যামিলির সব ফুলগুলোই কম বেশি এইরকম দেখতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে পোটাটো বা সোলানেসি ফ্যামিলির ম্যাক্সিমাম ফুলই হচ্ছে গিয়ে মনোসিয়াস এবং বাইসেক্সুয়াল, উভলিঙ্গ, এবং এক গাছে তো থাকবে, উভলিঙ্গ হলে তাদেরকে তো এক গাছে থাকতেই হবে। ঠিক আছে, আচ্ছা এর মধ্যে মেল আর ফিমেল ফ্লাওয়ারগুলো দেখা যাক। এই দেখো, এই পার্ট যেটা একটুখানি অংশ বেরিয়ে রয়েছে, এই প্রোট্রুড হয়ে রয়েছে, এই যে বেরিয়ে থাকা অংশটা হচ্ছে গাইনেসিয়াম। এই পয়েন্ট করে দিচ্ছি, এটা হচ্ছে গাইনেসিয়াম। আর এই যে হলুদ রঙের যেগুলো পোলেন ঠাসা যে অংশটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম। ঠিক আছে, বোঝা যাচ্ছে? থার্ড উদাহরণ, এটা হচ্ছে একটা টিপিক্যাল ফ্লাওয়ারেরও উদাহরণ, আর অনেক জায়গায় এই উদাহরণটা আসবেই, হিবিস্কাস বা জবা বা চায়না রোজ যেটাকে বলা হয়, অর্থাৎ এটা ফ্যামিলিও আমি বলেছিলাম মালভেসি। ঠিক আছে, এটা হচ্ছে জবা, হাইবিস্কাস অথবা এটাকে বলা হয় চায়না রোজ। এই ফুলটা সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই, কারণ এই ফুলটা আমরা সবাই জানি। আমি এখানে জুম করে দেখিয়েছি, এইখানে এদের 5খানা এরকম রয়েছে, 5খানা স্টিক জুড়ে রয়েছে, এগুলো হচ্ছে গর্ভকেশর চক্র বা গাইনোসিয়ামের পার্ট, এবং 5খানা অংশ জুড়ে রয়েছে। ঠিক আছে, এগুলোকে কি নামে বলা হয়, গাইনোসিয়ামের ভাগ আগের দিন আমি ক্লাসে বলেছিলাম। আর তার নিচে এই হলুদ রঙের যে ছোট ছোট এই যে পার্টগুলো দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে অ্যান্থার। আর অ্যান্থারের মধ্যে যেহেতু পোলেন থাকে, পোলেনের রং যেহেতু হলুদ হয়, সেই জন্য এইগুলো হলুদ। পুংকেশর, এই যে এইগুলো হচ্ছে পুংকেশর, এইগুলো হচ্ছে পুংকেশর, আর এইটা হচ্ছে গর্ভকেশর এরকম 5খানা মাথা থাকে। ঠিক আছে, তাহলে মনোসিয়াস বাইসেক্সুয়ালের উদাহরণ কি? মাস্টার্ড, সর্ষে, আলু, সোলানেসি, সোলানাম নাইগ্রাম, আর হিবিস্কাস রোজা চাইনেন্সিস, অর্থাৎ চায়না রোজ। ওকে, আচ্ছা এবার কি উদাহরণ পড়বো? এটা হচ্ছে মনোসিয়াস বাইসেক্সুয়াল পড়লাম, এটা পড়লাম মনোসিয়াস বাইসেক্সুয়াল। এবার তাহলে মনোসিয়াস ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারটা দেখা যাক কি কি এক্সাম্পল রয়েছে। হ্যাঁ, এই আচ্ছা, মনোসিয়াস বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, এটা ইউনিসেক্সুয়াল হবে, এখানে একটু ভুল টাইপ হয়ে গেছে, এইটা ইউনি হবে, বাই হবে না, তাহলে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। ঠিক আছে, এগুলো সব এক লিঙ্গ ফুল। ঠিক আছে, এবং এক লিঙ্গ ফুল অর্থাৎ ছেলে ফুল এবং মেয়ে ফুলটা, পুরুষ ফুলটা এবং স্ত্রী ফুলটা একটা গাছেই থাকে। ঠিক আছে, এর সবচেয়ে কাছের উদাহরণ যেটা আমরা রোজ নামচার দিনে দেখতে পাই, সেটা হচ্ছে কিউকারবিটেসি, অর্থাৎ কুমড়ো, লাউ, এইগুলো। ঠিক আছে, চেনার খুব সহজ উপায় রয়েছে, এই যে এটা হচ্ছে ওভারি, যেটা ফ্রুট হয়ে যাবে কিছু ফার্টিলাইজেশনের পর, আফটার ফার্টিলাইজেশন, আর এটা মেল ফ্লাওয়ার। আচ্ছা, এছাড়াও যদি এই অংশটা যদি না থাকে, উপর থেকে দেখেও চেনা যায়। এই দেখো, এই যে মাথার অংশটা, এই যে গোল মতন, এইটা হচ্ছে গর্ভমুণ্ড, স্টিগমা, এইটা হচ্ছে স্টিগমা, এটা হচ্ছে স্টিগমা। আর এইখানে দেখো, এই যে হলুদ 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 যেগুলো রয়েছে, এইগুলো হচ্ছে অ্যান্থার। আর অ্যান্থারের মধ্যে পোলেন থাকে, যেহেতু ফুলটাই হলুদ রঙের সেই জন্য আলাদাভাবে কিছু বোঝা যায় না, কিন্তু তোমরা যদি একটা পুরুষ কুমড়ো ফুল যদি কাছে নিয়ে দেখো, তাহলে তোমরা পার্থক্যটা, এই নিচের অংশটা, এই নিচের অংশটা না দেখেও তোমরা উপর থেকে দেখে, টপ ভিউ দেখেও কিন্তু তোমরা চিনে যেতে পারবে যে কোনটা ছেলে ফুল আর কোনটা মেয়ে ফুল। ঠিক আছে, এই গাছটা একটা জংলি গাছ, এটা খুব একটা সচরাচর দেখা যায় না, লোকালয়ে দেখা যায় না, জঙ্গল এলাকায় দেখা যায়। এটার নাম হচ্ছে, আচ্ছা এটা আমি নাম লিখে দিই, এটা হচ্ছে কুমড়ো, কিউকারবিটা। লাউ হতে পারে, ঠিক আছে, বটল গর্ড, পামকিন, এইগুলো। আচ্ছা, এই গাছটার আগে নামটা লিখে দিই, এই গাছটাকে বলা হয়
চলতি কথা এই গাছটাকে আমরা বলি ভ্যারেন্ডা বা এরন্ডো, এক একটা জায়গায় এক একটা নাম। ইংলিশ নেমটাই লিখাচ্ছি ক্যাস্টর। এই গাছটা আরেকটা সিগনিফিকেন্স আছে, এই গাছটা থেকে বায়োফুয়েল তৈরি হয়, অর্থাৎ জাড্রোপা, করঞ্চা এরকম কিছু কিছু গাছ রয়েছে যেখান থেকে বায়োফুয়েল তৈরি হয়, জ্বালানি তৈরি হয়। ঠিক আছে, এইটা হচ্ছে একটা ক্যাস্টর, এটাও একটা বায়োফুয়েল তৈরি হয় এরকম একটা গাছ। এই ফলটা দেখতে পারবেন কাটা 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 থাকবে। আমি এই ছবিটা, ফলের ছবিটা এই কারণে দিয়েছি, পাতার ছবিটা এই কারণে দিয়েছি, তাহলে তোমরা চিনতে পারবে। ফুলের ক্ষেত্রে তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো হলুদ রং থাকছে মানেই সেটা হচ্ছে গিয়ে অ্যান্ড্রোসিয়াম। ঠিক আছে, তাহলে এইখানে দেখো খুব সহজেই চেনা যাচ্ছে, এই যে হলুদ, এই যে হলুদ এই ফুল, এই এই অংশটা হচ্ছে, এই অংশটা দেখা যাচ্ছে না, এই যে এই অংশটা যেটা রয়েছে এইটা হবে, এই স্ট্রাকচারটা হচ্ছে মেল পার্ট, এইটা হচ্ছে মেল পার্ট। আর এই লাল 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 যেগুলো রয়েছে এই উপর দিকে, এইগুলো হচ্ছে ফিমেল পার্ট, অর্থাৎ ফিমেল ফ্লাওয়ার। একই গাছের মধ্যে নিচের অংশটায় রয়েছে মেল ফ্লাওয়ার আর উপরের অংশটায় রয়েছে ফিমেল ফ্লাওয়ার। এর উল্টোটাও হয় কিন্তু কিছু কিছু জায়গায়, মেল ফ্লাওয়ার উপর দিকে চলে যায়, ফিমেল ফ্লাওয়ার নিচের দিকে চলে আসে। একটা উদাহরণ আমি বলে দিই, ছবি পরে দেখাবো, সেটা হচ্ছে মেইজ বা ভুট্টা। ভুট্টার ক্ষেত্রে এর ঠিক উল্টোটা ঘটে। এবং কেন এই স্ট্রাকচারটা ইনভার্স মানে ফ্লিপ হয় সেটারও একটা কারণ রয়েছে, সেটাও আমি বলে দেবো। সৃজিতা, বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে? প্রশ্ন করতে পারো বা শুনতে পাচ্ছ? সৃচিতা, শ্রীচেতা, সরি। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে আরো কিছু গাছ। এগুলো হচ্ছে সব ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, এগুলো সব ইউনিসেক্সুয়াল, অর্থাৎ সব একলিঙ্গ ফুল কিন্তু একই গাছের মধ্যে রয়েছে, অর্থাৎ মোনোসিয়াস। আমি এখানে একবার লিখে দিই, এগুলো হচ্ছে সব মোনোসিয়াস, মোনোসিয়াস, সিইআইও, মোনোসিয়াস ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। এগুলো সব হচ্ছে মোনোসিয়াস ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, অর্থাৎ একই গাছে ছেলে ফুল আর মেয়ে ফুল দেখা যায়, কিন্তু ছেলে ফুলটা আলাদাভাবে ফোটে, মেয়ে ফুলটা আলাদাভাবে ফোটে। আচ্ছা, এইটা উদাহরণ, এটা হচ্ছে মেইজ। একটু আগেই বলছিলাম, দেখাবো, এই এসে গেল মেইজ। মেইজ বা বাংলায় ভুট্টা বলা হয়। এই যে এই ভুট্টার ক্ষেত্রে এইটা হচ্ছে ভুট্টার ক্ষেত্রে মেল ফ্লাওয়ার, এটা হচ্ছে মেল ফ্লাওয়ার। ঠিক আছে, আর এইটা হচ্ছে এই লাল লাল দেখতে পাচ্ছ যেটা, হলুদ মানেই মেল, আর লাল লাল যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিমেল ফ্লাওয়ার, রাইট? কিন্তু এখানে মেল আর ফিমেল ফ্লাওয়ারের মেল ফ্লাওয়ার এবং ফিমেল ফ্লাওয়ারের পজিশনের একটু ভ্যারিয়েশন আছে, এই ছবিটা দেখলে বুঝতে পারবে। সব সময় মেল ফ্লাওয়ারগুলো উপর দিকে হয়, সব সময় মেল ফ্লাওয়ারগুলো টপে থাকে, এবং এটার একটা নামও আছে। হ্যাঁ, আর ফিমেল ফ্লাওয়ারগুলো এই দিকে হয়, যেটাকে তোমরা বাংলায় কাক্ষিক মুকুল বলো, এইগুলো এইখানে হয়। ঠিক আছে, একটা এপিকালে, একটা অ্যাক্সাইলে। ঠিক আছে, কেন এইরকম স্ট্রাকচারটা, এরপরে এই স্ট্রাকচারটা ডিটেলে পড়াবো। পলিনেশনের ক্ষেত্রে, ভুট্টার ক্ষেত্রে কি হয়, বাতাস বইলে রেণুগুলো ছড়িয়ে পড়ে। এইবার যখন এইখান থেকে বাতাস এই দিকে বইবে, তখন রেণুগুলো গিয়ে অভিকর্ষর বিরুদ্ধে তো চলে যাবে না, উপর দিকে উঠে যাবে, নিচেই নামবে। তাহলে নিচে গিয়ে পাশের গাছটার এই ফিমেল ফ্লাওয়ারটাকে নিষিক্ত করতে পারবে। সেই কারণে মেল ফ্লাওয়ারটা সবসময় উপর দিকে থাকে, ফিমেল ফ্লাওয়ারটা একটু নিচের দিকে থাকে। এবং এগুলোর এক একটা নামও আছে, এইগুলোকে ইয়ার অফ কর্নও বলা হয়। ইয়ার, কান, কান, যেহেতু কানের মতন দেখতে লাগছে, দেখতে পাচ্ছ এখানে কানের মতন দেখতে লাগছে, সেই জন্য এটাকে বলে ইয়ার অফ কর্ন। একটু অদ্ভুত নাম, হ্যাঁ, এটাকে ইয়ারও বলা হয়। আর এই যে পুরো স্ট্রাকচার যেগুলো রয়েছে এইগুলোকে বলা হয় টাসেলস অফ কর্ন কব। এটা নামটাও চলে, এটাকে বলা হয় টাসেলস অফ কর্ন কব। আমি এইদিকে লিখিয়ে দিচ্ছি। এই কোশ্চেনটা তুমি মডেল কোশ্চেনে পাবে, সেই কারণে আমি লিখিয়ে দিচ্ছি টাসেলস অফ কর্ন কব, কর্ন সিওবি, কর্ন কব। ঠিক আছে, এটা হচ্ছে ভুট্টা। আর লাস্ট একটা এক্সাম্পল দেখাই, এটাও আমরা চোখে দেখতে পাই খুব, সেটা হচ্ছে নারকোল, কোকোস, কোকোস নুসিফেরা।
নারকোল বা কোকোনাট, COCONUT। এই ছবিটাতে তো তোমরা স্পষ্ট বুঝতে পারছো এটা একটা নারকোল গাছ। এখানে মেল আর ফিমেল ফ্লাওয়ারটা এখানে যেহেতু দুটোই হলুদ একটুখানি দেখিয়ে বুঝিয়ে দিতে হবে। দেখা যাক, যদি একটু কাছ থেকে দেখো তাহলে দেখবে এখানে অনেকগুলো গোল গোল স্ট্রাকচার রয়েছে। ঠিক আছে, এই গোল গোল স্ট্রাকচার এইগুলো হচ্ছে সব ফিমেল ফ্লাওয়ার, এগুলো হচ্ছে সব ফিমেল ফ্লাওয়ার। এবং এগুলো কিন্তু ফার্টিলাইজেশনের আগে, অর্থাৎ ফল হওয়ার আগে, ফল মানে যেটাকে আমরা ডাব বলি, সেটা হওয়ার আগে ছোট ছোট। আর এইখানে যে ছোট ছোট অনেকগুলো যেগুলো সংখ্যায় রয়েছে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে সব অ্যান্ড্রোসিয়াম, অর্থাৎ এগুলো হচ্ছে মেল ফ্লাওয়ার। ঠিক আছে, তাহলে উদাহরণগুলো আমি দেখিয়ে দিলাম। কোকোনাট, মেইজ, কোকোনাট রয়েছে, মেইজ রয়েছে, ক্যাস্টর রয়েছে, কিউকারবিটা অর্থাৎ লাউ কুমড়ো এগুলো রয়েছে। এইবার এই উদাহরণগুলো একটু মনে রাখতে হবে। আর এরপর যে উদাহরণটা বলছি, এই ক্রস পলিনেশনের ক্ষেত্রে যেটা হয়, এইখানে 4টে গাছ তোমাকে মনে রাখতেই হবে। এই ডায়োসিয়াস প্ল্যান্ট এইগুলো মনে রাখতেই হবে, কারণ এইখান থেকে পলিনেশন যখন পড়াবো এখান থেকে কিছু কোশ্চেন আসে। ডায়োসিয়াস প্ল্যান্টগুলো একটু দেখা যায়, অর্থাৎ যে ক্ষেত্রে ছেলে গাছটাই আলাদা, এই যেটা ছেলে গাছ, ছেলে গাছটাই আলাদা, এবং মেয়ে গাছটাই পুরোপুরি আলাদা, গাছ দুটোই আলাদা। সুতরাং ফুলগুলো তো ওরকমই হবে, ছেলে ফুল মেয়ে ফুল তো আলাদাই হবে। ঠিক আছে, এই ডায়োসিয়াস এবং না বাইসেক্সুয়াল না, ইউনিসেক্সুয়াল, এটা ভুল রয়েছে, এটা বাইসেক্সুয়াল হবে না, ইউনিসেক্সুয়াল। ডায়োসিয়াস ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, অর্থাৎ একলিঙ্গ ফুল। এবং ডায়োসিয়াস দুটো বডি আলাদা, ঘর আলাদা, দুটো আলাদা ঘর। সবচেয়ে প্রথম উদাহরণ রয়েছে এখানে আমি সমস্ত ফিমেল গাছগুলোকে অর্থাৎ মেয়ে গাছগুলোকেই দেখানোর চেষ্টা করেছি, কারণ মেয়ে গাছগুলোকে ফল দিয়ে চেনা যায়। প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে পেঁপে, পেঁপে, পাপায়া, ক্যারিকা পাপায়া, পাপায়া। পেঁপের ক্ষেত্রে ছেলে গাছ মেয়ে গাছ আলাদা হয়। এই গাছটাও সবাই মোটামুটি আমরা জানা আছি, এটাকে বলা হয় ডেট পাম, ডেট পাম বা খেজুর। ঠিক আছে, খেজুরের ক্ষেত্রেও ছেলে গাছ মেয়ে গাছ আলাদা হয়। ডেট পাম। আরেকটা গাছের আমি ছবি দিতে ভুলে গেছি, এর কাছাকাছি সমগোত্রীয় একটা গাছ, সেটাকে বলা হয় পালমিরাস পাম, অর্থাৎ তাল গাছ, যেটাকে আমরা বলি বাংলায় তাল গাছ। এটা কমা হবে না, হচ্ছে তাল গাছ, আমি বাংলায় লিখে দিলাম তাল, তাল গাছ। ঠিক আছে, তাল গাছের ক্ষেত্রে ছেলে গাছ এবং মেয়ে গাছ সম্পূর্ণ আলাদা। সুতরাং ছেলে গাছ থেকে আমরা তাল পাওয়ার কখনোই আশা করব না, মেয়ে গাছ থেকেই তাল পাওয়া যাবে। ঠিক আছে, আর দুটো এক্সট্রিম কিছু উদাহরণ রয়েছে। এই গাছটা অনেকে চেনো অনেকে চেনো না, এটাকে পাতা শ্যাওলা বা পাতা ঝাঁঝি বলা হয়। এটাকে বলা হয় ভ্যালিসনেরিয়া, 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 ভ্যালিসনেরিয়া। এটাকে বাংলায় বলা হয় সম্ভবত পাতা ঝাঁঝি বা পাতা শ্যাওলা, পাতা শ্যাওলা বা পাতা ঝাঁঝি। ঠিক আছে, এই গাছটার ক্ষেত্রেও ছেলে গাছ এবং মেয়ে গাছটা আলাদা, জলে হয়। ঠিক আছে, আর এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা অনেকে চিনবে, এটা হচ্ছে মালবেরি, অর্থাৎ যেটা হচ্ছে গিয়ে মালবেরি সিল্ক, অর্থাৎ রেশম, রেশম মথ যেই গাছের পাতা খায়। ঠিক আছে, এটা হচ্ছে মালবেরি, মালবেরি। এবং এটা মেয়ে গাছ, এই যে বেরিগুলো রয়েছে, এই বেরি এগুলো ফল বেরি হয়ে রয়েছে, সুতরাং এটা মালবেরি হচ্ছে একটা উদাহরণ। এই গাছটাও একটা ফিমেল গাছ এঁকেছি, কারণ এটা ফিমেল। এটাকে হেম্প বলা হয়, আমরা চলতি কথা এটাকে বলি গাঁজা গাছ। ঠিক আছে, ইংরেজিতে হেম্প বা ক্যানাবিস, হেম্প বা ক্যানাবিস ফ্যামিলির গাছ। এই হেম্প বা ক্যানাবিস ফ্যামিলির গাছগুলোর ক্ষেত্রে ছেলে গাছ একদম আলাদা হয়, মেয়ে গাছগুলো একদম আলাদা হয়। ঠিক আছে, তো এগুলো সব উদাহরণ। পেঁপে, খেজুর, তাল, তালের ছবিটা দিইনি, হেম্প, পাতা ঝাঁঝি, পাতা শ্যাওলা বা ভ্যালিসনেরিয়া যেটাকে বলা হয়, আর মালবেরি। তুত, বাংলা নাম হচ্ছে তুত, তুত গাছ, তুত গাছ, মনে পড়লো তুত। ঠিক আছে, হলো। এইবার একটু এগোনো যাক। এইবার তোমাদেরকে একটা টাস্ক দেওয়া হবে। টাস্কটা হচ্ছে এইখানে আমি পলিনেশনের টাইপগুলো লিখেছি। অটোগ্যামি, অর্থাৎ নিজেকেই নিজে নিষিক্ত করছে যে একই ফুলে। গেইটোনোগমি, অর্থাৎ
সে একই গাছের অন্য প্রতিবেশী ফুলকে নিষিক্ত করছে। আর অ্যালোগ্যামি অর্থাৎ গাছটাই সম্পূর্ণ আলাদা, ঠিক আছে, একই প্রজাতির কিন্তু আলাদা গাছ। আর এই দিকে লিখেছি গাছটার প্রকৃতি মনোসিয়াস অর্থাৎ সহবাসী সহবাসী গাছ, এবং বাইসেক্সুয়াল উভলিঙ্গ ফুল। মনোসিয়াস মানে একই সহবাসী গাছ, ইউনিসেক্সুয়াল ফুল অর্থাৎ একলিঙ্গ ফুল, আর ডায়োসিয়াস প্লান্ট এবং ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। আচ্ছা, এইটা কিন্তু হচ্ছে কি প্লান্টের টাইপ, এইগুলো হচ্ছে 1 নম্বরগুলো হচ্ছে সব প্লান্টের টাইপ, আর 2 নম্বরগুলো হচ্ছে সব ফ্লাওয়ারের টাইপ, ঠিক আছে। ডায়োসিয়াস অর্থাৎ ভিন্নবাসী উদ্ভিদ, ফ্লাওয়ারগুলো তো অবশ্যই ইউনিসেক্সুয়াল হতে বাধ্য, কারণ ছেলে গাছ মেয়ে গাছ দুটোই আলাদা। তোমাদেরকে এবার বলতে হবে, ভিডিওটা এখানে একটু পজ করে নেবে, কারণ অ্যান্সার আমি দিয়ে দেবো, কারণ তোমরা রেকর্ডেড ক্লাস দেখবে। এইখানে তোমাদের ইয়েস নো করতে হবে, খুব সহজ একটা টাস্ক, ইয়েস নো, ঠিক আছে। তা শ্রীচেতা এখন লাইনে আছে, শ্রীচেতা একটু বলো এইটা কি হবে, ওয়াই অথবা এন? আমরা ওয়াই নেব অথবা এন নেব, এই দুটোর মধ্যে। তাহলে এইখানে আমি কি লিখব বলো? গাছটা গাছটা হচ্ছে মনোসিয়াস অর্থাৎ, এবং ফুলটাও উভলিঙ্গ, সেক্ষেত্রে অটোগ্যামি কি হতে পারে? উভলিঙ্গ ফুলে হতে পারে? ইয়েস, রাইট, ইয়েস। আচ্ছা, গেইটেনোগামি, গাছটার ক্ষেত্রে একই গাছের অন্য ফুলের স্টিগমাতে অর্থাৎ গর্ভমুণ্ডে গিয়ে পড়ছে, এই ঘটনাটা কি ঘটতে পারে? আমি সরে যাচ্ছি। এখানে আমি কি লিখবো? এখানে কি লিখবো? ইয়েস অথবা নো, এই দুটোর মধ্যে একটা হবে। কি হবে? ইয়েস, রাইট, ইয়েস হবে। আচ্ছা, লাস্টেরটা একটু ভেবে বলো এবার। উভলিঙ্গ ফুল কিন্তু অন্য গাছের একটা গর্ভমুণ্ডে গিয়ে পড়ছে, অন্য গাছের রেণুতে গিয়ে পড়ছে, এটা কি সম্ভব? লাস্টেরটা অ্যালোগামি কি সম্ভব? ইতর পরাগযোগ কি সম্ভব? উভলিঙ্গ ফুলে ইতর পরাগযোগ কি সম্ভব? বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? আচ্ছা, প্রথম কথা বলি, অ্যালোগামি সম্ভব, যুক্তিটা আমি একটু দিয়ে দিই, ছবিতে বোঝা যাবে। ধরো জবা ফুলটাই ধরি, জবা ফুলের ক্ষেত্রে এরকম তো ঘটনা ঘটতেই পারে, এইখান থেকে রেণুগুলো অন্য একটা জবা ফুলের স্টিগমাতে গিয়ে পড়লো, গাছটাই অন্য, হতে তো পারে কি না বলো? হ্যাঁ কি না? পারে কি? এইখান থেকে কিন্তু ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসবে, পারে। সুতরাং আমি এখানে ইয়েস দিয়েছি, অ্যালোগামি সম্ভব। দুটো জবা গাছের মধ্যে, দুটো জবা গাছ একদম আলাদা, হ্যাঁ, দুটো জবা গাছ আলাদা, এবং সেক্ষেত্রে পলিনেশন হচ্ছে, ক্রস পলিনেশন হচ্ছে, এক গাছের রেণু আরেকটা গাছের স্টিগমাতে গিয়ে পড়ছে, সম্ভব। ঠিক আছে, এইবার গাছটা হচ্ছে গিয়ে সহবাসী অর্থাৎ ছেলে ফুল মেয়ে ফুলই রয়েছে, কিন্তু ফুলটা হচ্ছে গিয়ে ইউনিসেক্সুয়াল, একলিঙ্গ ফুলে অটোগামী কি কখনো সম্ভব? একলিঙ্গ ফুল, আমি ফুলের উদাহরণটাও দেখিয়ে দিচ্ছি, এই যে ভুট্টা দিয়েই বোঝাচ্ছিলাম। এখানে কি স্বপরাগযোগ সম্ভব? অর্থাৎ এইগুলো হচ্ছে ছেলে ফুল, সম্ভব কি? কখনো সম্ভব নয়, এইগুলো কখনো সম্ভব না, কারণ ওকে এই ফিমেল ফ্লাওয়ারের কাছে আসতেই হবে, আর যেই ফিমেল ফ্লাওয়ারের কাছে অর্থাৎ প্রতিবেশীর কাছে আসবে, তখনই সেই পলিনেশনটাকে বলা হবে গেইটেনোগামি। এদের ক্ষেত্রে গেইটেনোগামি হবে, কিন্তু কখনোই এদের ক্ষেত্রে অটোগামী হবে না, নো, ঠিক আছে। আর অ্যালোগামি, হ্যাঁ, ভুট্টা গাছের যে রেণুগুলো আছে, যে পোলেনগুলো আছে, সেটা পাশের একটা গাছকে তো গাছের স্টিগমাতে গিয়ে পড়তেই পারে, সুতরাং অ্যালোগামিও হবে, ইতর পরাগযোগ হবে।
ঠিক আছে? সবসময় একটা জিনিস মনে রাখবে, গাছের ক্ষেত্রে গাছের কাছে স্বপরাগযোগের সুযোগ থাকলেও গাছ কিন্তু কখনোই স্বপরাগযোগ করতে চায় না। কারণ স্বপরাগযোগ করলে বা সেলফ পলিনেশন করলে নতুন কোনো বৈশিষ্ট্য আসবে না এবং অভিব্যক্তির রাস্তাটা কিন্তু স্পষ্ট হবে না। নতুন বৈশিষ্ট্য, নতুন প্রকরণ যদি নাই বা আসে, তাহলে তো কোনো রোগ হলে বা প্রকৃতির মধ্যে সামান্য পরিবর্তন হলে নতুন বৈশিষ্ট্য যদি না আসে, তাহলে তো সে অভিযোজিতই হতে পারবে না এবং সে হারিয়ে যাবে। এটা হচ্ছে স্বপরাগযোগের কস্ট। হ্যাঁ, কস্ট অর্থাৎ বেনিফিট কম, কস্ট বেশি। তাকে হয়তো সেই গাছটাই হারিয়ে গেল। এই জীবন যুদ্ধে বা অভিব্যক্তির যে যুদ্ধে অন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি বা প্রকৃতির সাথে যে সংগ্রাম আছে, সেই সংগ্রামে হারিয়েও যেতে পারে যদি কোনো প্রজাতি বারবার করে স্বপরাগযোগ করতে থাকে। ঠিক আছে? তাইলে গাছ সবসময় সুযোগ পেলেই ক্রস পলিনেশন করে বা অ্যাটলিস্ট গেইটেনোগামি তো করেই। এই জিনিসটাকে অটোগামীকে অ্যাভয়েড করারই চেষ্টা করে এবং অটোগামীকে অ্যাভয়েড করার জন্য নানা রকম পন্থা অবলম্বন করে একটা গাছ। দেখাবো সেইগুলো। আচ্ছা, এইবার এই পেঁপে গাছের ক্ষেত্রে যেটা বলছিলাম, পেঁপে, হেম্প অর্থাৎ গাঁজা গাছ যেটা বলছিলাম, বা খেজুর, তাল, ভ্যালিসনেরিয়া বা মালবেরি, তুঁত গাছ, এই সমস্ত গাছের ক্ষেত্রে ছেলে গাছ মেয়ে গাছ আলাদা। তাহলে অটোগ্যামি তো কখনই হতে পারবে না, কারণ ওকে অন্য গাছে যেতেই হবে। এবং একটা পেঁপে গাছ, ছেলে পেঁপে গাছ, তারই গাছের একটা ছেলে ফুলকে তো নিষিক্ত করতে পারবে না, অর্থাৎ প্রতিবেশীকেও নিষিক্ত করতে পারছে না। সুতরাং সেক্ষেত্রে গেইটেনোগামিও হবে না। ফলে এই ধরনের গাছগুলোর ক্ষেত্রে একটাই অপশন, সেটা হচ্ছে অ্যালোগামি বা জেনোগামি বা ক্রস পলিনেশন। ও ক্রস পলিনেশন অ্যালোগামি বা জেনোগামি করতে বাধ্য। ঠিক আছে? ঠিক আছে, এইবার হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখান থেকে ছোট 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 অনেকগুলো কনসেপ্ট রয়েছে। কনসেপ্টগুলো ছোট করে আমি বলে বেরিয়ে যাব। সেটা হচ্ছে আউটব্রিডিং ডিভাইস, অর্থাৎ ইনব্রিডিং যাতে না হয়, স্বপরাগযোগ যাতে না হয়, অর্থাৎ যাতে আউটব্রিড হয়, অর্থাৎ ইতর পরাগযোগ হয় বা গেইটেনোগামি হয় বা অ্যালোগামি হয় বা জেনোগামি হয়, তার জন্য গাছ অনেকগুলো ডিভাইস বা পন্থা অবলম্বন করে। অনেকগুলো স্ট্র্যাটেজি রয়েছে। ঠিক আছে? সব গাছের সব ফুল একসাথে এইখানে আমি ৫ খানা স্ট্র্যাটেজি, ১ ২ ৩ ৪ ৫ খানা স্ট্র্যাটেজি দিয়েছি। ৫ খানা স্ট্র্যাটেজি অবলম্বন নাও করতে পারে। কিন্তু কোনোটা একটা করলো তো কোনোটা আরেকটা করলো। চেষ্টা করে যাতে নিজের রেণু, নিজের পোলেন নিজের স্টিগমাতে এসে না পড়ে। এইটাকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিই। এই জিনিসটাকে সবসময় অ্যাভয়েড করে। হুম। এই জিনিসটাকে অ্যাভয়েড করে। সবসময় স্বপরাগযোগটা অ্যাভয়েড করে। ওরা চেষ্টা করে হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট গেইটেনোগামিটা যেন হয়। আর অ্যালোগ্যামি বা ক্রস পলিনেশন বা জেনোগামি হলে তো খুবই ভালো। ঠিক আছে? কারণ নতুন বৈশিষ্ট্য আসবে, কারণ দুটো আলাদা পুরো গাছ। তাহলে এই পদ্ধতিগুলো, এই ডিভাইস যেগুলো রয়েছে, এই ডিভাইসগুলোকে আমি একে একে আলোচনা করছি। ডিভাইস মেইনলি এইখান থেকে কি আসবে, গাছের উদাহরণ দিয়ে সমস্ত গাছ বা ফুলের নাম দিয়ে একটু কনফিউজ করে কিছু কোশ্চেন আসতে পারে, অথবা এইখান থেকে আসতে পারে। ঠিক আছে? নামগুলো ডাইকোগামি, নামগুলো খুব সহজ। ডাইক্লিনি, ডাইক্লিনি মানে হচ্ছে ডাইক্লিনির আরেকটা নাম হচ্ছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। ঠিক আছে? ডাইক্লিনি মানে হচ্ছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের আরেকটা নাম হচ্ছে ডাইক্লিনি। অর্থাৎ ফুল যদি একলিঙ্গ হয় তাহলে আউটব্রিড করতেও বাধ্য, তাহলে ও আউটব্রিড করতে বাধ্য হবে। ও নিজের যদি একটাই স্তবক থাকে, হয় পুংকেশর থাকে না হয় গর্ভকেশর থাকে, তাহলে সেই ফুলের পরাগরেণুকে অন্য ফুলের স্টিগমাতে যেতে হবে এবং আউটব্রিডিং হবে। অর্থাৎ কোনো গাছ জেনে বুঝে, ওরা জেনে বোঝে নে, অভিব্যক্তি ওদেরকে এই গুণটা দিয়েছে, চেষ্টা করে সবসময় একলিঙ্গ ফুল থাকার, উভলিঙ্গ ফুল থাকার চেষ্টা করে না। আর যদিও বা উভলিঙ্গ থাকে, তাহলেও তারা নানা রকমের পদ্ধতি অবলম্বন করে যাতে স্বনিষেকটা না হয়, যাতে সেলফ পলিনেশনটা না হয় বা আটকানো যায়। ঠিক আছে? ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের উদাহরণ অনেকগুলো দিয়েছি। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার হচ্ছে কিউকারবিটা, তারপর হচ্ছে গিয়ে পেঁপে, তাল, খেজুর, এগুলো বলেছি। এর আগের স্লাইড ঘুরিয়ে ফিরিয়ে দেখে নাও। যে কোনো, এগুলো সব হচ্ছে গিয়ে সব ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। এগুলো ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। এই যে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার,
এগুলো আরও রয়েছে, এগুলো সব ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। এখানে একটু টাইপিংয়ে ভুল ছিল, আমি কেটে ঠিক করে দিয়েছি, সব ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের উদাহরণ। ঠিক আছে, আচ্ছা। ডাইকোগ্যামি, ডাইকোগ্যামি মানে যখন মেল এবং ফিমেল যে রিপ্রোডাক্টিভ পার্ট রয়েছে, এই মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট দুটো আলাদা সময় ম্যাচিওর করছে। ধরে নাও এইখানে একটা ফুল রয়েছে, ধরো এটা একটা ফুল, এটা একটা, আমি ফুল আঁকলাম, ফুলের মধ্যে এইটা একটা পার্ট রয়েছে, এটা গাইনোসিয়াম, আর এইটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, তাই তো? এই ক্ষেত্রে এই যে অংশটা রয়েছে, এই অংশটা যেটা গাইনোসিয়াম, যেটা ফিমেল পার্টটা হয় দেরিতে ম্যাচিওর করবে, উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে হয় ওটা দেরিতে ম্যাচিওর করবে, তার আগে অ্যান্ড্রোসিয়ামটা ম্যাচিওর করে যাবে, বা ভাইসি ভার্সা, তার উল্টোটা হবে। অর্থাৎ আগে পুরো পুংস্তবকটা ম্যাচিওর করবে, তাহলে আগে যদি পুংস্তবকটা ম্যাচিওর করে যায় তাহলে সে স্ত্রীস্তবককে রেডি পাচ্ছে না, অথবা যদি আগেই স্ত্রীস্তবকটা ম্যাচিওর করে যায় তাহলে পুংস্তবকে তখন রেণু তৈরি করেনি, ডেহিসেন্স হয়নি, সুতরাং স্বপরাগযোগ বা সেলফ পলিনেশনটা সেখানে আটকানো যাবে। এই ঘটনাটাকে বলা হয় ডাইকোগ্যামি। ডাইকোগ্যামি কিন্তু টু টাইপস, দু প্রকার, পরের স্লাইডে দেখাচ্ছি। এই ডাইকোগ্যামি দুটো টাইপ। ডাইকোগ্যামিকে দুভাগে ভাগ করা যায়, প্রোট্যান্ড্রি, অ্যান্ড্রি মানে হচ্ছে গিয়ে ছেলে রিলেটেড টু মেল, আর প্রোটোগাইনি, গাইনি মানে রিলেটেড টু ফিমেল। ঠিক আছে, তাহলে ডাইকোগ্যামির ক্ষেত্রে যখন মেল ফ্লাওয়ারগুলো আগে ম্যাচিওর করে যায় সেইটাকে বলা হয় প্রোট্যান্ড্রি, আর যে ক্ষেত্রে ফিমেল ফ্লাওয়ারগুলো আগে ম্যাচিওর করে যায় সেটাকে বলা হয় প্রোটোগাইনি। ঠিক আছে, এক্সাম্পল মনে রাখতে হবে, আবার বলছি, টার্মিনোলজি মনে থাকুক বা নাই থাকুক, এক্সাম্পলগুলো মনে রাখতে হবে। ফার্স্ট, এইটা তো খুব চেনা, এটাকে আমি সাইন্টিফিক নেমগুলোই লেখাচ্ছি। এটা হচ্ছে মাইখেলিয়া, মাইখেলিয়া না, এটা হচ্ছে জ্যাসমিন, জ্যাসমিন সরি, জুই, এটা হচ্ছে জ্যাসমিন, এটা হচ্ছে জ্যাসমিন। জ্যাসমিনের ক্ষেত্রে কি হয়, ফুলের ক্ষেত্রে পুংস্তবকটা আগে ম্যাচিওর করে, তখন কিন্তু স্ত্রীস্তবকটা ম্যাচিওর করেনি, ঘুমিয়ে রয়েছে। পুংস্তবকটা ম্যাচিওর করে ডেহিসেন্স হয়ে রেণুগুলো ছড়িয়ে যখন ঝরে পড়লো, তারপর গাইনোসিয়ামটা বা স্ত্রীস্তবকটা ম্যাচিওর করতে শুরু করলো, তাহলে সেলফ পলিনেশনটা এখানে অনেকটাই আটকানো গেল। ঠিক আছে, আচ্ছা, এইটা হচ্ছে, এটা আগেই দেখালাম, এটা হচ্ছে মেইজ। মেইজের ক্ষেত্রে এই জিনিসটা আগে ম্যাচিওর করে, অর্থাৎ মেল পার্টটা আগে ম্যাচিওর করে, এই ফিমেলগুলো তার ঠিক পরে গিয়ে ম্যাচিওর করে। ঠিক আছে, মেইজ বা ভুট্টা। এটা হচ্ছে নারকেল, কোকোনাট, একই ছবি বারবার দিয়েছি। কোকোনাট, কোকোনাটের ক্ষেত্রে মেল ফ্লাওয়ারগুলো যেগুলো ছোট ছোট হয়, যেগুলো ঝরে পড়ে, নারকেল গাছের তলায় গেলে দেখা যাবে, ওই মেলগুলো আগে ম্যাচিওর করে ঝরে পড়ে যায়, তারপর ফিমেলটা ম্যাচিওর করে। তাহলে কি সুযোগ থাকে যে অন্য রেণু, অন্য গাছের রেণু বা সেই গাছেরই অন্য ফুলের কোনো রেণু এসে যেন তাকে নিষিক্ত করতে পারে বা পলিনেট করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কোকোনাট। এইটা হচ্ছে, এটা একটা নতুন উদাহরণ, এটা হচ্ছে সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার, সানফ্লাওয়ারের ক্ষেত্রেও মেল ফ্লাওয়ারগুলো আগে ম্যাচিওর করে এবং তারপর ফিমেল ফ্লাওয়ারগুলো ম্যাচিওর করে। ঠিক আছে, এই সমস্তগুলো হচ্ছে প্রোট্যান্ডির উদাহরণ। এইবার যেইটা পড়াবো সেটা হচ্ছে প্রোটোগাইনি। কিছু কিছু ক্ষেত্রে ফিমেল ফ্লাওয়ারগুলো আগে ম্যাচিওর করে। একটা ছোট্ট করে বলে রাখি, অনেক তো উদাহরণ মনে রাখা সম্ভব নয়। ফিগ ফ্যামিলি যেগুলো রয়েছে, ফাইকাস ফ্যামিলির, মোরেসি সম্ভবত, এই ফাইকাস ফ্যামিলির, ফিগ ফ্যামিলির ম্যাক্সিমাম গাছ কিন্তু ফিমেল পার্টটা অর্থাৎ গাইনোসিয়ামটা আগে ম্যাচিওর করে, সেই জন্য এগুলোকে বলা হয় প্রোটোগাইনি ফ্লাওয়ার। ঠিক আছে, আমি উদাহরণ হিসেবে দিয়েছি, এটা হচ্ছে ফাইকাস রিলিজিওসাস, ফাইকাস রিলিজিওসাস, রিলিজিওসাস, রিলিজিওসাস কারণ এটার নিচে রিলিজিয়ান রিলেটেড রয়েছে, এটাকে খুব একটা ধর্মীয় গাছ মানা হয় বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে, কারণ পিপল ট্রি বা অশ্বত্থ গাছ যেটাকে বলা হয়, এর নিচে অশ্বত্থ, অশ্বত্থ গাছ, এর নিচে গৌতম বুদ্ধ
নির্বাণ লাভ করেছিল, সেই জন্য হয়তো রিলিজিয়াস নামকরণ করা হয়। এটা অসত্য। এই নিচে এটা হচ্ছে বট, ফাইকাস বেঙ্গালেন্সিস, বাংলা নাম লিখে দিচ্ছি বট। এই গাছটা একটুখানি কমই দেখা যায়, এটাকে অশোক গাছ বলা হয়, সারাকা অশোকা, সাইন্টিফিক নেম সারাকা অশোকা, SARACA, সারাকা অশোকা। এই ক্ষেত্রে আন্ডারলাইন অবশ্যই সাইন্টিফিক নেম ল্যাটিন ভাষায়। এই ক্ষেত্রেও কিন্তু প্রোটোগাইনি দেখা যায়, অর্থাৎ ফিমেল ফ্লাওয়ারগুলো আগে ম্যাচিওর করে। আচ্ছা, এই গাছটাও খুব পরিচিত একটা গাছ, এই গাছটা সোনালী রঙের, সোনালী রঙের স্বর্ণ চম্পা। এটাকে বলা হয় মাইখেলিয়া, মাইখেলিয়া চম্পাকা, আমি মাইখেলিয়াই লিখছি, মাইখেলিয়া, বা বাংলা নামটা এখানে আমি লিখে দিই স্বর্ণ চম্পা, স্বর্ণ চম্পা। ঠিক আছে। আর লাস্ট যে গাছটা, এটা তো আমরা আমাদের খুবই প্রিয়, বাঙালিদের একটা প্রিয় রান্নায় ব্যবহার হয় পদ, সেটা হচ্ছে মোচা, অর্থাৎ কলা গাছের ফুল। কলা গাছের সাইন্টিফিক নাম হচ্ছে মুসা, মিউসেসি ফ্যামিলি, বানানা ফ্যামিলি, এটাকে বলা হয় মুসা, মুসা বা কলা লেখাচ্ছি। কলা গাছের এইগুলো হচ্ছে ফুল, এইগুলো হচ্ছে ফুল যেগুলো আমরা খাই। মোচা ছাড়ানোর সময় যেই ফুলগুলোই আমরা খাই এবং আমরা যেটা অংশটা ফেলে দিই সেটা হচ্ছে গাইনোসিয়াম, অর্থাৎ যেইটা আগে ম্যাচিওর করে সেটাকে আমরা ছিঁড়ে ফেলে দিই, অ্যান্ড্রোসিয়ামটা আমরা খাই। ঠিক আছে। তো মোচার ক্ষেত্রে প্রোটোগাইনি দেখা যায়। ঠিক আছে। তাহলে প্রোটোগাইনি এটা একটা স্ট্র্যাটেজি। প্রথম স্ট্র্যাটেজি দেখালাম কি, ডাইক্লিনি অর্থাৎ ফুলটাই মেল ফিমেল আলাদা হবে। দ্বিতীয় স্ট্র্যাটেজি হচ্ছে ফুলের ক্ষেত্রে মেল ফিমেল একসাথে থাকলে কোনো অসুবিধে নেই, একটাকে আগে ম্যাচিওর করাবো আরেকটাকে পরে ম্যাচিওর করাবো, তাহলেও ব্যাপারটা কাজ করে যায়। হার্কোগ্যামি, হার্কোগ্যামি, হার্কোগ্যামি ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এক্ষেত্রে মেল এবং ফিমেল ফ্লাওয়ারগুলো একসাথেই ম্যাচিওর করে, কিন্তু মেল এবং ফিমেল যে স্তবক যে পার্টগুলো রয়েছে তাদের মধ্যে একটা ব্যারিয়ার থাকে, একটা স্পেশাল ব্যারিয়ার থাকে, একটা স্থানিক বাধা থাকে, যার কারণে সেই একই ফুলের ক্ষেত্রে রেণুটা সেই ফুলের স্টিগমাকে কোনোভাবে নিষিক্ত করতে পারে না। উদাহরণ দেখিয়ে দিই কীরকম বাধা দেয় সেটা একটু দেখা যাক। এইগুলো হচ্ছে গিয়ে আমাদের গ্রাম বাংলার খুব জংলি গাছ, এই গাছটাকে বলা হয় ক্লেরোডেনড্রাম ইনফরচুনেটাম, ক্লেরোডেনড্রাম, ক্লেরোডেনড্রাম করেও আসতে পারে, CLE আর ক্লেরোডেনড্রন, ডেনড্রন, বা যেটাকে চলতি নামে বলা হয় ঘেটু বা ভাট, কোনো জায়গায় ঘেটু বলা হয় বা কোনো জায়গায় ভাট ফুল বলা হয়। ঠিক আছে। ফুলটা এইখানে আমি একটু বড় করে দেখিয়েছি, ফুলটাকে যদি একটু ক্লোজলি আমি একটু জুম করে দেখাই তাহলে দেখতে পাবে, যেমন এই ক্ষেত্রে এখানে একটু যদি ভালো করে মাইনিউটলি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে এই একটা পার্ট রয়েছে আর এই একটা পার্ট রয়েছে। ঠিক আছে। এইখানেও তাই দুটো আলাদা পার্ট রয়েছে। এই যে এগুলো গোছা গোছা যে পার্ট রয়েছে এইটা হচ্ছে মেল পার্ট, আর এইটা যেটা আলাদা রয়েছে সেটা হচ্ছে ফিমেল পার্ট। অর্থাৎ মেল এবং ফিমেলের মধ্যে একটা ব্যারিয়ার রয়েছে, যদি কাছাকাছি থাকতো তাহলে কোনোভাবে এই রেণুটা এখানে গিয়ে পড়তে পারতো, কিন্তু না, প্রকৃতি ওটাকে এরমভাবে তৈরি করেছে বা অভিব্যক্তি ওরমভাবে তৈরি করেছে যাতে এদের মধ্যে একটা গ্যাপ বা ব্যারিয়ার থাকে। তো এই ঘটনাটাকে বলা হয় হার্কোগ্যামি। হার্কোগ্যামির একটা এক্সাম্পল হচ্ছে কি ঘেঁটু বা ভাট, ক্লেরোডেনড্রাম বলা হয়। আরও একটা উদাহরণ হচ্ছে এই যে ঘেঁটু বা ভাট, এই ফুলটা দিয়ে চেনা যায় খুব সহজে। এই ফুলটাকে বলা হয়, যেহেতু আগুনের শিখার মতন উঠছে সেই জন্য এটাকে বলা হয় ফায়ার লিলি, ফায়ার লিলি, ফায়ার লিলি। বাংলা নাম হচ্ছে উলট চণ্ডাল, উলট চণ্ডাল কারণ উল্টে রয়েছে ফুলটা, দেখাচ্ছি কেন এটাকে উলট চণ্ডাল বলা হয়, উলট চণ্ডাল। ঠিক আছে। এই ফুলটার ক্ষেত্রে এইগুলো তো হচ্ছে গিয়ে করলা, এইটা তো খুব সহজে বোঝা যাচ্ছে এইগুলো হচ্ছে করলা, লাল লাল। ফুলটা আসলে এই রকম ভাবে ঝুলছে, নিচুর দিকে হয়ে ঝুলছে। এইটার যদি দেখা যায় তাহলে এইখানে একটু স্পষ্ট করে যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এইখান থেকে
এইটা হচ্ছে এই থ্যালামাস আর পেডিসেলটা বেরিয়েছে, এটা ঝুলছে। আর এইখানে এই যেগুলো পার্ট 1 2 3 4 5 6, এই 6টা পার্ট হচ্ছে, যেহেতু হলুদ রয়েছে আগেই বললাম চেনার উপায়, এগুলো হচ্ছে মেল পার্ট অ্যান্ড্রোসিয়াম। আর গাইনোসিয়ামটা কোথায় রয়েছে, যেটা গর্ভমুণ্ড বা স্টিগমা স্টাইল যেটাকেই বলছি, এইটা এই যে ফুলটা এই যে এই এই এটা পুরো আলাদা হয়ে রয়েছে। এটা ছবিতে বোঝা সম্ভব নয়, যদি ফুলটাকে সামনাসামনি এনে দেখতে পারো তাহলেই বুঝতে পারবে। এইখানকার রেণুগুলো কখনো এইটাতে নিষিক্ত করতে পারবে না, কারণ এই অংশটা অনেকটা অনেকটা বাইরে বেরিয়ে থাকে। কোনোভাবে যদি বাতাসও বয় তাহলে এই রেণুগুলো কোনোভাবেই এইখানে এসে পৌঁছবে না, অর্থাৎ স্টিগমাতে এসে পৌঁছবে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে এর ফিমেল পার্ট, এইটা হচ্ছে এটার ফিমেল পার্ট। ঠিক আছে, এটা হচ্ছে উলট চন্ডাল। সাইন্টিফিক নেমটা বলি, সাইন্টিফিক নেমটাই বেশি আসে, গ্লোরিওসা। বইতে সাইন্টিফিক নেমটাই বেশি লেখা থাকে, গ্লোরিওসা, 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 সাইন্টিফিক নেম আন্ডারলাইন। ঠিক আছে, হলো। তাহলে আমি হার্কোগ্যামির এক্সাম্পল দেখিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আরও কিছু স্ট্র্যাটেজি রয়েছে, এগুলো খুব মাইনর স্ট্র্যাটেজি, এগুলো নিয়ে আমি খুব অল্প কথা বলবো কারণ এইখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কম। যেমন হচ্ছে গিয়ে চ্যাজমোগ্যামি। চ্যাজমোগ্যামি মানে হচ্ছে গিয়ে যেই গাছের ফুল ফোটে, অর্থাৎ যেই গাছের ফুল প্রস্ফুটিত হয়, ফুল ফোটে, ফুল ফোটে, ফুল কিছু কিছু গাছের আছে, খুব কম উদাহরণ হাতে গোনা রয়েছে, 4খানা এরকম উদাহরণ রয়েছে, সেই যেই সমস্ত গাছের ক্ষেত্রে ফুল ফোটে না, অর্থাৎ কুড়ি অবস্থায় ভেতরে স্বপরাগযোগ হয়, যেটাকে বার্ড পলিনেশন বলা হয়, এরকম খুব রেয়ার ঘটনা। অধিকাংশ গাছের ফুল ফোটে, সেই জন্য এই গাছগুলোকে বলা হয় চ্যাজমোগ্যামাস ফ্লাওয়ার বা চ্যাজমোগ্যামি বা চ্যাজমোগ্যামাস ফুল। ঠিক আছে, আর একটা হচ্ছে, এটা হচ্ছে একটা ফ্যামিলির নাম বলি, ফ্যামিলিরই উদাহরণ বৈশিষ্ট্য, সেটা সেলফ স্টেরিলিটি। আমি সর্ষের ছবি দেখিয়েছিলাম, সর্ষে ফুলের, এই যে সর্ষে ফুলের ছবি আরেকবার দেখিয়ে দিই। এই সর্ষে ফুলের ক্ষেত্রে ফুলগুলো কিন্তু উভলিঙ্গ, কোনোভাবেই এখানকার রেণুগুলো এখানে এসে পড়তে পারে। ঠিক আছে, বা আলুর ক্ষেত্রে এইখানে থেকে রেণুগুলো এসে এখানকার গর্ভমুণ্ডে পড়তেই পারে। জুম করে ছবিটা একটু দেখানোর চেষ্টা করি, তাহলে স্পষ্ট হবে। এই যে এখানে হালকা মতন যে ছোট্ট একটা পার্ট রয়েছে, এইটা হচ্ছে ফিমেল পার্ট, আর হলুদ হলুদ যে অংশ রয়েছে এখান থেকে কিছু রেণু কিন্তু এখানে এসে পড়তেই পারে পারে তাহলে কি হবে, সেলফ পলিনেশন হবে। কিন্তু চেষ্টা করে এই সর্ষেই বলো বা আলুই বলো, এরা এটাকে আটকানোর, এবং পদ্ধতিটা খুব সুন্দর এদের, যদিও বা পড়ে যায় তবুও পলেন টিউব তৈরি হবে না, কারণ এদের সেলফ স্টেরিলিটি হয়, অর্থাৎ একই গাছের ক্ষেত্রে জেনেটিক যেহেতু সিমিলারিটিস রয়েছে, সেই ক্ষেত্রে হবেই না, তাতে যত এসেই পড়ুক। এই ঘটনাটাকে বলা হয় সেলফ স্টেরিলিটি। ঠিক আছে, উদাহরণ হচ্ছে গিয়ে বললাম ব্রাসিকেসি ফ্যামিলি, BRASSI, ব্রাসিকেসি, CASE, ব্রাসিকেসি, আর সোলানেসি, সোলানেসি, NSCEAE, এই দুটো ফ্যামিলির যত গাছ আছে, ব্রাসিকেসি ফ্যামিলির মধ্যে যেটা পড়ে হচ্ছে গিয়ে সর্ষে, ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি, এই সমস্ত ক্ষেত্রে সেলফ স্টেরিলিটি দেখা যায়। অর্থাৎ একই গাছের একই ফুলের যদি রেণু উভলিঙ্গ হওয়া সত্ত্বেও রেণু যদি গিয়ে পড়ে স্টিগমাতে, কোনো পোলেন টিউব তৈরি হবে না। ঠিক আছে, আর সোলানেসি ফ্যামিলিটা একটু বলে দিই। আমাদের রোজ নামচার যে সবজিগুলো রয়েছে, আলু, পটল, টমেটো, টোব্যাকো, তামাক সবজি নয় কিন্তু সোলানেসি ফ্যামিলিতে আসে। ঠিক আছে, এই সমস্ত ক্ষেত্রে এই রেণুগুলো যদি স্টিগমাতে এসে পড়ে তাহলে বুঝে যায় যে এটা আমার গাছের ফুলের রেণু বা আমার ফুলের রেণু, সুতরাং আমরা এখানে একে অ্যালাউ করব না, অর্থাৎ পোলেন টিউব তৈরি হতে দেবে না। তো এতগুলো স্ট্র্যাটেজি। আচ্ছা, এটা বুঝিয়ে দিলাম।
এটাও বুঝিয়ে দিলাম। হ্যাঁ, এইবার হচ্ছে ইনব্রিডিং ডিভাইস। কিছু কিছু গাছ চেষ্টা করে যে স্বপরাগযোগ হোক, সেটা চায়, খুব কম গাছ কিন্তু চায়। ঠিক আছে, সেই উদাহরণগুলো একটু পড়তে হবে। এর আগের ক্ষেত্রে পড়েছিলাম ডাইক্লিনি, ডাইক্লিনি অর্থাৎ ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। এখানে এটাকে বলা হয় মনোক্লিনি। মনোক্লিনির আরেকটা নাম হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, এফ। তাহলে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার যখন হবে, উভলিঙ্গ ফুল হবে, তাহলে ইনব্রিডিং হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আবার যদি দুটো অ্যান্ড্রোসিয়াম এবং গাইনেসিয়াম, পুংস্তবক এবং গর্ভকেশর চক্র, পুংকেশর চক্র একসাথে ম্যাচিওর করে, তবে গিয়ে রেণুর স্টিগমাতে পড়ার চান্সও বেড়ে যায়। হ্যাঁ, ডাইকোগ্যামির ক্ষেত্রে কোনোটা আগে কোনোটা পরে হচ্ছিল, কিন্তু হোমোগ্যামির ক্ষেত্রে মেল আর ফিমেল পার্ট ম্যাচিওরড অ্যাট সেম টাইম, তবে অনেকটা ইনব্রিডিং এর চান্স বেড়ে যেতে পারে। ঠিক আছে, অ্যান্থার অ্যান্ড স্টিগমা ক্লোজ, শুধু একসাথে ম্যাচিওর করলেই হবে না। এই অ্যান্থার উলট চণ্ডালের ক্ষেত্রে যেটা আমি দেখালাম, এদের মধ্যে দুটো পার্থক্য রয়েছে, কিন্তু এদের ক্ষেত্রে যদি এরা খুব কাছাকাছি থাকে তাহলে এই রেণুটা এসে পড়ার সম্ভাবনা বেশি। যেটা উলট চণ্ডালের ক্ষেত্রে এইখানে মেল ফ্লাওয়ারটা আর এখানে ফিমেল ফ্লাওয়ারটা, সুতরাং চান্স কম, কিন্তু এক্ষেত্রে যদি কাছাকাছি থাকে তবে চান্সটা অনেকটাই বেড়ে যায়, অনেকটাই বেড়ে যায়। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যান্থার আর স্টিগমা যদি খুব ক্লোজ থাকে। আর ক্লিস্টোগ্যামিটা এইখান থেকে এইটাই ইম্পর্টেন্ট। শুধু ক্লিস্টোগ্যামি বলে দিলে ব্যাপারটা বোঝা যেত না। কেন ক্লিস্টোগ্যামি কোথা থেকে এলো? এই ইনব্রিডিং করার জন্য, অর্থাৎ স্বনিষেক করার জন্য ক্লিস্টোগ্যামি হয়। ক্লিস্টোগ্যামি মানে হচ্ছে যেই সমস্ত গাছের ফুলগুলো ফোটে না, অর্থাৎ পরে ফোটে, কিছুটা তো ক্রস পলিনেশন করতেই হয়, নাহলে তো স্পিসিসটাই হারিয়ে যাবে। তবে ওরা এটাও সঙ্গে সঙ্গে সেলফ পলিনেশনও করে। তো বাড বা কুড়ি অবস্থায় এদের পলিনেশন হয়। সেই জন্য ক্লিস্টোগ্যামির ক্ষেত্রে যেটা দেখা যায় এটাকে বলা হয় বাড পলিনেশন। এটাকে বলা হয় বাড পলিনেশন। ঠিক আছে, বা কুড়ি অবস্থায় যেহেতু এদের পলিনেশনটা হয় বা পরাগ সংযোগ হয়। আচ্ছা, ক্লিস্টোগ্যামি ফুলের উদাহরণ, ফুলগুলো খুবই ছোট ছোট এবং এর করোলা বা সেপ্পাল বা পেটাল যেগুলো বলছি, দলমণ্ডল, এগুলো হচ্ছে খুব ছোট। গাছগুলোর নাম একটু মনে রাখতে হবে। প্রথমে এটা হচ্ছে একদম মেন্ডেলের গাছ মানে হচ্ছে মেন্ডেলের মটরশুটির গাছ। এটা হচ্ছে পাইসাম বা মটরশুটি, পাইসাম বা মটরশুটি। হ্যাঁ, মটরশুটি প্রথম গাছ। এই গাছগুলো দেখা যায় জংলি গাছ। এইটাকে বলা হয় কানশিরা বা কোমেলিনা, COMELINA, কোমেলিনা বা কানশিরা। বাংলা নামেও আসতে পারে কোশ্চেনে, ইংরেজি নামেও আসতে পারে, কারণ ক্লিস্টোগ্যামিটাই এইখানে একটা ইম্পর্টেন্ট পোর্শন। ঠিক আছে, কানশিরা। এইটা হচ্ছে অক্সালিস পাতা চেনার খুব সহজ উপায়। এই পাতাটা হার্ট শেপড হয়, খুব ছোট পাতা এবং হার্ট শেপড হয়। এই যে অক্সালিসের ফুল, এটা হচ্ছে অক্সালিস। এবং ছোট প্রজাপতি, নীল রঙের ছোট প্রজাপতি এসে বসে অনেক সময়। এর বাংলা নাম হচ্ছে আমরুল, কোমেলিনা অক্সালিস। আর এইটাকে আমরা অনেকে আমাদের বাড়ির সৌন্দর্যায়ন বৃদ্ধির জন্য টবে লাগিয়ে থাকি, প্যান্সি বা মিকি মাউস ফ্লাওয়ারও অনেক সময় বলে। এই ফ্লাওয়ারটাকে বলা হয় ভায়োলা। ঠিক আছে, এই যে এই চারটে, কোমেলিনা, অক্সালিস, ভয়েলা আর পাইসাম, এই চারটে COVP, কোমেলিনা, অক্সালিস, ভয়েলা, পাইসাম, এই প্রত্যেকটার ক্ষেত্রে ক্লিস্টোগামি হয় বা বার্ড পলিনেশন, কুড়ি অবস্থায় পলিনেশন হয়। ঠিক আছে, এই চারটে গাছ, এবং এই চারটে গাছই দেখা যায় আমাদের আশেপাশে। হ্যাঁ, এইবার যে
রেণুগুলো অ্যান্থার থেকে স্টিগমাতে বা স্টেমেন থেকে স্টিগমাতে এসে পড়ছে, সেগুলো তো অটোমেটিক এসে পড়ে না। স্বপরাগযোগ বা সেলফ পলিনেশনের ক্ষেত্রে তো হয়েই যাচ্ছে, বা বার্ড পলিনেশনের ক্ষেত্রে হয়েই যাচ্ছে, কিন্তু ক্রস পলিনেশনের ক্ষেত্রে বা অ্যালোগ্যামির ক্ষেত্রে বা গেইটেনোগ্যামির ক্ষেত্রে কেউ না কেউ তো এদেরকে নিয়ে আসবে। কারা নিয়ে আসবে? যারা নিয়ে আসে তাদেরকে বলা হয় পলিনেটিং এজেন্ট। ঠিক আছে? পলিনেটিং এজেন্টকে আমরা বেসিক্যালি দুভাগে ভাগ করি। একটা হচ্ছে বায়োটিক এজেন্ট, এটা অ্যাবায়োটিক। বাংলায় হচ্ছে জৈব, এটা হচ্ছে ভৌত। এটা হচ্ছে জৈব, এটা হচ্ছে ভৌত, অর্থাৎ এদের প্রাণ নেই। প্রথমে ভৌতটা বলে নিই। ভৌতটা হচ্ছে আম, ভৌতটা হচ্ছে অ্যানিমোফিলি। অ্যানিমোফিলি অর্থাৎ যাদের ক্ষেত্রে, উদাহরণগুলো আমি ছবিগুলো যেহেতু বারবার একই ছবিগুলো আগেও দেখিয়ে দিয়েছি, আমি জাস্ট এখানে নামগুলো উল্লেখ করে ছেড়ে দেবো। অ্যানিমোফিলি মানে হচ্ছে যারা বায়ুর মাধ্যমে, বায়ু পরাগী, যারা বায়ুর মাধ্যমে পরাগ সংযোগ করে। একটু আগেই বললাম ভুট্টার ক্ষেত্রে বাতাস বইবে এবং ওই টাসেলস অফ কর্নকব যেটা রয়েছে ওটা থেকে ইয়ারে এসে পড়বে, অর্থাৎ ভুট্টা গাছের কানের, যেটা ফিমেল ফ্লাওয়ারের মাথায় এসে পড়বে এবং ভুট্টা হবে। ঠিক আছে? তা বায়ু পরাগীকে বলা হয় অ্যানিমোফিলি। উদাহরণ হচ্ছে মেইজ। এইখানেও একটা মনে রাখার সহজ উপায় রয়েছে। যে কোনো পোয়েসি ফ্যামিলি বা গ্রাস ফ্যামিলি, পোয়েসি, পিওএসিই, পোয়েসি বা গ্রাস ফ্যামিলির ক্ষেত্রে অ্যানিমোফিলি বা বায়ুপরাগী হয়। পোয়েসির মধ্যে কারা আসে? যেমন ধান আসে, ওরাইজা স্যাটিভা, ধান, গম, ট্রিটিকাম অ্যাস্টিভাম, গম, ধান, গম, বিভিন্ন রকমের ব্যাম্বু, বাঁশ, বিভিন্ন রকমের বাঁশ, বিভিন্ন রকমের ছোট ছোট ঘাস, ছোট ছোট ঘাস, এই সব পোয়েসি ফ্যামিলি, এবং সবাই বায়ুর মাধ্যমে পরাগ সংযোগ করে। বৈশিষ্ট্যগুলো একটু বলে দিই। বায়ুর যেহেতু বায়ুর মাধ্যমে পরাগ সংযোগ করে, সুতরাং এদের ফুলগুলো অতটা রঙিন বা রংচঙে হয় না। ঠিক আছে? এদের ফুলগুলো খুব, ফুলের ক্ষেত্রে রেণুগুলো অসংখ্য হয়, কারণ অনেক রেণু ওয়েস্ট হয়, এবং এদের ক্ষেত্রে পোলেনগুলো হালকা হয় এবং নন স্টিকি হয়। কিন্তু যাদের স্টিগমাটা হচ্ছে অনেকটা ফেদারি, অর্থাৎ পালকের মতন, যেহেতু উড়ে আসবে সেটা যেন ওখানে ফেসে যায়, ফেদারের মধ্যে, স্টিগমার মধ্যে ফেসে যায়, এবং যাতে পলিনেশনটা হয়। আচ্ছা, হাইড্রোফিলি। হাইড্রোফিলির মানে যারা জলের মাধ্যমে করে, যারা জলের মাধ্যমে করে, জলটাকে আমি H2O লিখে দিচ্ছি, জলের মাধ্যমে করে। ঠিক আছে? জলের মাধ্যমে কারা করে? জলের মাধ্যমে জলের মাধ্যমে যারা করে, একটা নাম আগে অলরেডি বলে দিয়েছি, ভ্যালিসনেরিয়া বা পাতাঝাজি, ভ্যালিসনেরিয়া, পাতাশ্যাওলা বা পাতাঝাজি। আচ্ছা, হাইড্রিলা, এগুলো সব সাইন্টিফিক নেম। হাইড্রিলা। আর একটা হচ্ছে জস্টেরা। জস্টেরা হচ্ছে সমুদ্রের ঘাস, জস্টেরা। ঠিক আছে? এটা হচ্ছে সমুদ্রের ঘাস, সমুদ্রের ঘাস। এই তিনটে। আর এই এই টাইপের পলিনেটিং এজেন্টটা হচ্ছে সারা পৃথিবীতে কম, সম্ভবত ওই 30-এরও বেশি হবে না। কোটি কোটি উদ্ভিদ বা প্লান্ট স্পিসিস রয়েছে, তার মধ্যে মাত্র 30খানা ফ্যামিলি আছে যারা এই পদ্ধতিতে পলিনেশন করে। এবং কিছু গাছ আছে যারা জলে থাকে, কিন্তু তারাও হাইড্রোফিলি নয়, অর্থাৎ মানে তারা জলকে ব্যবহার করে না, তারা অন্য কিছুকে, পোকামাকড় বা বাতাসের মাধ্যমে পলিনেশন করে দেয়, কিন্তু জলের মাধ্যমে করে না, জলের প্রতি তাদের একটু অ্যালার্জি আছে। এইরকম কিছু গাছের নাম দিয়ে আসতে পারে পরীক্ষায় যে এই গাছটা কিসের মাধ্যমে পলিনেশন করে। যেমন কচুরিপানা, জলে থাকে, অপশনের মধ্যে জল থাকবে বা হাইড্রোফিলি থাকবে, তোমরা ঝট করে এই ভুলটা করে ফেলবে। কিন্তু এক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। ওয়াটার হায়াসিন্থ, ওয়াটার হায়াসিন্থ, বা যেটাকে আমরা কচুরিপানা বলি, কচুরিপানা বা ইখর্নিয়া, এর সাইন্টিফিক নাম হচ্ছে ইখর্নিয়া, EICHHORNIA, ইখর্নিয়া। ঠিক আছে? এ কিন্তু হাইড্রোফিলি নয়, জলে হয় কিন্তু হাইড্রোফিলি নয়। আরেকটা উদাহরণ হচ্ছে শাপলা বা শালুক, যেটা ওয়াটার লিলি বা শাপলা। এরা কিন্তু জলের
মাধ্যমে করে না, এরা পোকামাকড়ের মাধ্যমে করে। একটু যুক্তি দিয়ে যদি ভেবে দেখো তোমরা, এই যে কচুরিপানাই বলো, এই কচুরিপানাই বলো বা শাপলা বলো, এই ফুলগুলোকে যদি একটু লক্ষ্য করো দেখবে এই ফুলগুলো রঙিন। সাধারণত যেই সমস্ত গাছের ফুলগুলো পোকামাকড়কে আকৃষ্ট করতে হয় তারাই কিন্তু রঙিন হয়। সুতরাং আর যারা জলের মাধ্যমে হয় বা বায়ুর মাধ্যমে হয়, জল বা বাতাস এগুলো তো আমাদের ভৌত উপাদান, এগুলোর তো প্রাণ নেই, এগুলোকে আকৃষ্ট করতে হয় না, এগুলো প্রকৃতির নিয়মেই বয়ে চলে বা ভেসে চলে। সুতরাং এগুলোকে আকৃষ্ট করার দরকার নেই। এবং এই গাছের ফুলগুলো অতটা রংচঙে হয় না বা গন্ধ হয় না বা মকরন্দ থাকে না বা মধু থাকে না। লোভ দেখানোর কিছু নেই বা প্রলোভন দেখানোর কিছু নেই। কিন্তু কচুরিপানা বা শাপলা এদের রং আছে, প্রলোভন দেখায়, পোকামাকড়কে ডাকে যাতে পলিনেশনটা হয়। সুতরাং এই দুটো হচ্ছে একটুখানি ব্যতিক্রমী, ঠিক আছে। আর এই ক্ষেত্রে এন্টোমোফিলিটাই হচ্ছে কি সবচেয়ে বেশি সারা পৃথিবীর সমস্ত অধিকাংশ, প্রায় 90%-এর কাছাকাছি হচ্ছে গাছ এই এন্টোমোফিলাস, অর্থাৎ পোকামাকড়ের দ্বারা, মৌমাছি হতে পারে বা যে কোনো অন্য ধরনের পোকামাকড়ের মাধ্যমে ওরা পলিনেশন করে থাকে। এইটার আমি উদাহরণ দিচ্ছি না, এই উদাহরণ দেওয়ার আগে আমি এর কিছু বৈশিষ্ট্য বলে দিচ্ছি। হুম, এন্টোমোফিলি মানে হচ্ছে পতঙ্গ পরাগী, যেটাকে বাংলায় বলা হয় পতঙ্গ পরাগী। পতঙ্গ পরাগী অর্থাৎ পতঙ্গ ব্যবহার করে। এদের এই ফুলগুলো সবসময় রঙিন হবে, এর মধ্যে মকরন্দ থাকবে, মকরন্দকে ইংরেজিতে বলা হয় নেকটার, এতে নেকটার থাকবে, হ্যাঁ, বা পোলেন থাকবে। কিছু একটা ফেসিলিটি দিতে হবে যেন যেন পোকামাকড়গুলো আকৃষ্ট হয়, বা ডিম পাড়তে দিতে হবে, অনেক ক্ষেত্রে ডিম পাড়তেও দিতে হয়। যেমন এই ডিম পাড়ার ব্যাপারটা সম্বন্ধে একটু বলি। এন্টোমোফিলির অনেকগুলো উদাহরণ রয়েছে, কিন্তু দুটো উদাহরণ খুব ইউনিক। একটা হচ্ছে ডুমুর। ডুমুরকে অনেকে এই কারণে আমিষ মনে করে। ডুমুরের ফুলটাকে যদি লক্ষ্য করা হয়, কদম ফুল তো তোমরা দেখেছো, কদম ফুলটাকে যদি উল্টে দেওয়া হয় তাহলে ডুমুর ফুল হয়ে যাবে। আমরা বলি ডুমুর ফুল কেউ দেখতে পায় না, আসলে ডুমুর ফুলটা ডুমুরে কাটলে বোঝা যায়। ডুমুর ফুলটা উল- ডুমুরের ফলটা এরকম থাকে এবং ভেতরে এইখানে ছোট 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 ফুলগুলো থাকে, ঠিক আছে। আর এইখানে একটা ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে এক ধরনের ওয়াস্প ঢোকে, এক ধরনের ওয়াস্প। এই ওয়াস্পটা ঢুকে এইখানে ঘোরাফেরা করে এবং ডিম পাড়ে, এবং ডিম পেড়ে ওখানেই মরে যায়, ঠিক আছে। ফিমেল ওয়াস্পটা ওখানেই মরে যায় এবং ম্যাচিওর্ড পরিণত ডুমুর কাটলে ওই পোকার বা পোকার বডিটা বা দেহের অবশেষ বা কিছু ডিমও দেখতে পাওয়া যায়, সেই কারণে এটাকে আমিষ ধরা হয়। তো এইটার ক্ষেত্রে এই জিনিসটা ঘটে ডিম পাড়ার, এর ক্ষেত্রে এরা ডিম পাড়তে চায়, লে এগ, যাতে লে এগ। নাহলে অনেক সময় নেকটার হতে হবে, পোলেন দিতে হবে, মৌমাছি যেমন মধু খেতে আসে বা পোলেন নিতে আসে। আর এর আগের ক্লাসে বলেছিলাম পোলেন খুব একটা হাই এনার্জি একটা প্রোডাক্ট, ঠিক আছে। আরো অনেক রয়েছে। আচ্ছা, অর্নিথোফিলি হচ্ছে যারা পক্ষী পরাগী অর্থাৎ পাখির মাধ্যমে পলিনেশন করে। দুখানা উদাহরণ জানতে হবে। এদের এই পক্ষী পরাগী ফুলগুলো, ইনফ্লোরেসেন্স গুলো একটু বড় হয়। এন্টোমোফিলির ক্ষেত্রে পতঙ্গ পরাগীর ক্ষেত্রে ইনফ্লোরেসেন্স অর্থাৎ ছোট হয়, কিন্তু যেহেতু পাখি যেহেতু পোকামাকড় থেকে আকারে বড়, সেই জন্য এদের আকার বড় হতে হবে। দুটো উদাহরণ এবং উজ্জ্বল রং হয়, এক হচ্ছে শিমুল আর একটা হচ্ছে পলাশ। একটা হচ্ছে বুটিয়া মনোস্পার্মা, একটা হচ্ছে বম্বিক সিবা। এটা হচ্ছে বুটিয়া বুটিয়া মনোস্পার্মা, এটা হচ্ছে বম্বিক্স সিবা। এই হচ্ছে দুটো, এটা হচ্ছে শিমুল আর এটা হচ্ছে পলাশ, ঠিক আছে। এটা হচ্ছে অর্নিথোফিলির দুটো উদাহরণ। আচ্ছা, কাইরাপটেরোফিলি মানে হচ্ছে বাদুড় আর চামচিকে। বাদুড় আর চামচিকে, চামচিকেটা লিখছি না। তো এই বাদুড় আর চামচিকের মাধ্যমে যেই সমস্ত গাছগুলোর পরাগ সংযোগ হয় সেটা হচ্ছে এক মুসা, মানে মিউসেসি ফ্যামিলি, মুসা। কলা, কলা বাদুড় বলা হয়, অনেক সময় শুনেছো। এটা হচ্ছে কলা, কলাকে মুসা বলা হয়, কলা বা মুসা,
মিউসেসি ফ্যামিলির যেহেতু মুসা। আর কদম, নিওল্যামার্কিয়া কদম্বা, কদম। আর একটা গাছ আছে যেটা এখানে দেখা যায় না, বাঁকুড়া পুরুলিয়ার শুষ্ক জায়গায় মাটিতে হয়, সেটাকে বলা হয় মাধুকা ইন্ডিকা বা মহুয়া, যেখান থেকে মহুয়া বা মহুল গাছ, যেটা থেকে এক ধরনের মাদক দ্রব্য তৈরি হয়, মহুয়া বা মহুল। এইগুলো হচ্ছে সব বাদুড় বা চামচিকের মাধ্যমে হয়। অর্থাৎ বাদুড় বা চামচিকে হারিয়ে যাচ্ছে বলেই এই মহুয়া গাছটাও কিন্তু হারিয়ে যাচ্ছে। এবং পৃথিবী থেকে যদি বাদুড় হারিয়ে যায়, অর্থাৎ আমরা কীটনাশক বেশি বেশি ব্যবহার করতে শুরু করি, তাহলে বাদুড়ের সংখ্যা কমতে থাকবে, বাদুড়ের পপুলেশন কমতে থাকবে। এবং যেহেতু এই গাছগুলো বাদুড় ছাড়া আর অন্য কোনো, না বাতাস, না জল বা অন্য কোনো পাখি পোকামাকড়ের সাহায্যে ব্যবহারে, যেহেতু ওরা পলিনেশন করতে পারে না, কেবলমাত্র বাদুড়ের ওপরেই নির্ভরশীল, সুতরাং বাদুড় বা চামচিকে হারালে এই গাছগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে থাকবে গ্রাম বাংলা থেকে। ঠিক আছে। মেলাকোফিলি, মেলাকোফিলি মানে হচ্ছে যেগুলো হচ্ছে শামুক, শামুকের মাধ্যমে হয়। শামুকের মাধ্যমে যেই গাছগুলো হয়, তিনটে গাছই এরকম রয়েছে, একটা হচ্ছে ওল, কচু আর মানকচু। ঠিক আছে, এটা হচ্ছে ওল, কচু, শুধু সায়েন্টিফিক নেম এই উদাহরণগুলোই মনে রাখতে হবে। ওল হচ্ছে অ্যামরফোফিলাস, ওল হচ্ছে অ্যামরফোফ্যালাস, আর কচু হচ্ছে কোলোক্যাশিয়া, কোলোক্যাশিয়া। ঠিক আছে, এই দুটোর মাধ্যমে এই দুটো গাছ শামুকের মাধ্যমে করে। এবং এই দুটো গাছের ক্ষেত্রে চেনার খুব সহজ একটা উপায় রয়েছে। এইগুলো হচ্ছে এদের ইনফ্লোরেসেন্সগুলো, আমি যখন প্লান্ট মরফোলজি পড়াবো আরও ডিটেলে, রেজিম, কোরিম, স্প্যানিকেল, আম্বেল, এবং বিভিন্ন রকমের ইনফ্লোরেসেন্স হয়। স্প্যাডিক্স বলে একটা ইনফ্লোরেসেন্স হয়, হ্যাঁ, এই রকম ফুল থাকে, কচুর ফুল যদি দেখতে পাও, এবং তার পিছনে এইরকম একটা রঙিন একটা পাতার মতন থাকে, যেইটার দ্বারা শামুক আকৃষ্ট হয়। ঠিক আছে, এইটাকে বলা হয় স্প্যাডিক্স, স্প্যাডিক্স। এদের ক্ষেত্রে এই রকমের একটা ইনফ্লোরেসেন্স বা পুষ্পবিন্যাস দেখা যায়। ঠিক আছে, আর এইটার উদাহরণ আর দিচ্ছি না, এটা হচ্ছে পিঁপড়ে, মির্মিকোফিল, মানে যারা পিঁপড়ের মাধ্যমে পলিনেশন করে। আর সর্বশেষে আমরা অনেক সময় কি করি, আমরা কৃত্রিমভাবে, যেমন পটল গাছের যারা চাষ করে তারা জানে, পটল গাছের স্বাভাবিকভাবে আর পরাগ সংযোগ হয় না, কারণ ছোট ছোট পটল গাছের পটল ফুলের পরাগ সংযোগের জন্য অনেক ছোট ছোট পোকা লাগে। এবং সেইভাবে যদি পোকাগুলোর ওপর ভরসা করে চাষ করা হয়, তাহলে পটলের প্রোডাকশন কমে যাবে। সেই ক্ষেত্রে মানুষই কি করে, অনেক সময় ফুলগুলো ছোঁয়ায়, ছেলে ফুলগুলোকে মেয়ে ফুলগুলোর উপর ছোঁয়ায়। যেহেতু মানুষ করছে, সেই জন্য এটাকে বলা হয় অ্যানথ্রোপোফিলি। ঠিক আছে, অ্যানথ্রোপোফিলি অর্থাৎ এটা অনেকটা আর্টিফিশিয়াল ব্রিডিং করানো হচ্ছে। আর্টিফিশিয়াল ব্রিডিংয়ের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যেটা শর্ট কোশ্চেন আসতে পারে, অনেক সময় কি করা হয়, একটা ফুলের, এই তো ফুলটা রয়েছে, এটা হচ্ছে গর্ভকেশর চক্র, আর এইটা হচ্ছে মেল পার্ট, এই মেল পার্টটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কখনোই সেলফ পলিনেশন হবে না। এটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম, এটাকে কেটে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে অন্য গাছের রেণু এসেই এইটাকে নিষিক্ত করতে পারবে। ঠিক আছে, এই যে কেটে দেওয়া, এই কেটে দেওয়ার ঘটনাটাকে বলা হয় ইমাসকুলেশন, ইমাসকুলেশন। এইটা যখন অ্যানিম্যাল ফিজিওলজিতে পড়াবো, রিপ্রোডাকশন, মানুষের ক্ষেত্রেও এইরকম জিনিসটা করা হয়। অর্থাৎ মানুষের ক্ষেত্রে টেস্টিসটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, সেটাকে মানুষের ক্ষেত্রে ইমাসকুলেশন বলা হয় না, সেটাকে বলা হয়, আমি পরের ক্লাসে বোঝাবো, সেটাকে বলা হয় ভ্যাসেকটমি। ঠিক আছে, বা যেটাকে হিন্দিতে অনেক সময় নাজবন্দিও বলা হয়। তো এই ক্ষেত্রে অনেকটা ওই ভ্যাসেকটমির মতনই করা হয়, কিন্তু টার্মিনোলজি আলাদা, এটাকে বলা হয় ইমাসকুলেশন, রাইট। আর এর পরের দিন তোমাদেরকে আমি, এটা হচ্ছে একটা স্টিগমা, এটা স্টিগমা, স্টাইল, এবং এটা ওভারি, এই ওভারি স্ট্রাকচার, এবং এটার মধ্যে এটা হচ্ছে একটা ওভিউল,
এটা একটা পুরো ওভিউল। ওভিউলের মধ্যে এই যে সেল 1 2 3 4 5 6 7 8, এই 8 সেল স্টেজ যেটা রয়েছে, এইগুলোর মাধ্যমে কিভাবে নিষেক হয় বা ডাবল ফার্টিলাইজেশন হয়, এই ডাবল ফার্টিলাইজেশনটা ইন ডিটেল পড়াবো। এবং ডাবল ফার্টিলাইজেশন হওয়ার সময় যখন রেণুগুলো প্রবেশ করে ওভামে, সেইটার বিভিন্ন পথ হয়, ঠিক আছে। কখনো চালাজা, এটা চালাজা ছিল, চালাজা থেকে ঢোকে, কখনো সাইড থেকে ঢুকে যায়, কখনো মাইক্রোপাইল থেকে ঢোকে। তো এই কোনটা কোন এন্ড দিয়ে ঢুকবে তার উপর ভিত্তি করে এগুলোর এক একটা নামকরণ করা হয়। আপাতত এইটাতে বলেই শেষ করি। যদি পোর দিয়ে, যদি মাইক্রোপাইল দিয়ে ঢোকে তাহলে সেটাকে বলা হয় পোরোগ্যামি। পোরোগ্যামি এক একটা স্পিসিসের এক একটা হয়, এক্সাম্পল মনে রাখতে হবে না, কারণ এক্সাম্পল দিয়ে কোনো দিনই আসেনি কোশ্চেন। পোরোগ্যামি যদি চালাজা এন্ড দিয়ে ঢোকে, CHALAZ, চালাজা দিয়ে ঢোকে, তবে সেটাকে বলে চালাজাগামী, চালাজাগামী। আর যদি মাঝখান থেকে ঢোকে, এই যে মাঝখান থেকে ঢুকে গেছে, মাঝখান থেকে ঢুকছে, তাহলে এটাকে বলা হয় মেসোগ্যামি, রাইট, মেসোগ্যামি। এর পরের দিন এইখানে এই চালাজাগামী বা পোরোগ্যামি, এইখান থেকে যখন এই পোলেন টিউবটা তৈরি হয়, পরাগ নালীটা তৈরি হয়ে যখন ঢোকার পর যখন নিষেক হয়, দুবার নিষেক হয়। একবার ডিম্বাণুকে নিষিক্ত করে আর একবার পোলার সেল দুটোকে নিষিক্ত করে। এইখানে দুবার যেহেতু নিষিক্ত হয়, সেই জন্য এই ঘটনাটাকে বলা হয় ডাবল ফার্টিলাইজেশন। ইন ডিটেল পরের ক্লাসে পড়াবো। আই হোপ যে তোমরা আমার ক্লাস বুঝতে পারছো। যদি কখনো বুঝতে অসুবিধা হয় সবসময় ইন্টারাকশান করবে, আমি গ্রুপে রয়েছি। এবং তোমাদের জানো উইদিন এই মান্থেই আশা করি নতুন গেজেট আসতে চলেছে, রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে যাবে। সুতরাং তোমাদের যদি ইন্টারেস্টেড থাকো তাহলে বৈঠকি এডুকেশন ইনস্টিটিউশনের মাধ্যমে তোমরা রেজিস্টার হও, এবং রেজিস্টার হলে সমস্ত ক্লাসগুলো তোমরা অ্যাভেল করতে পারবে, এবং এখানে মক টেস্ট দেওয়ারও সুবন্দোবস্ত রয়েছে। থ্যাংক ইউ।